কারণ তোমরা জানো যে একটা পরীক্ষায় 80 মার্কের ভিতরে অনেকেই 70 পাবে, কিন্তু এই 70তে জব হবে না। তার মধ্যে কেউ কেউ 72 পাবে, এই 72তে জব হয়ে যাবে, এই 2 মার্কের জন্য জব হয়ে যাবে। আর এই অনুপাতের অঙ্ক যেহেতু 2-3 মার্ক থাকে, এটা তুমি যদি ভালোভাবে করতে পারো 1-2 মার্ক অন্যদের থেকে বেশি পাবে, এবং এই 1-2 মার্কই তোমাকে জব পেতে সহায়ক হবে। এবার দেখো আমার হাতে নেক্সট ম্যাথ আছে। চাকুরি প্রত্যাশী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামনেই 44তম বিসিএস প্রিলিমিনারি এক্সাম। প্রাইমারি নিয়োগ পরীক্ষা কয়েকটা জেলায় অলরেডি হয়ে গেছে এবং আরও অনেকগুলো জেলায় নিয়োগ পরীক্ষা এখনও চলছে। করোনার সময় বিভিন্ন পরীক্ষা স্থগিত ছিল, যে পরীক্ষাগুলো এখন শুরু হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন মন্ত্রণালয়ের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকুরি পরীক্ষাগুলো অহরহ চলছেই। চাকুরি পরীক্ষাকে সামনে রেখেই আমার আজকের এই ভিডিও লেসন, যেখানে আমি তোমাদেরকে শেখাবো অনুপাত এবং সমানুপাত। আজকের এই ভিডিও লেসনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিও লেসনে আমি প্রায় 30 থেকে 40টি অনুপাত সমানুপাতের অঙ্ক করাবো, যে অঙ্কগুলো করলে আশা করি যে কোনো চাকুরি পরীক্ষায় তোমরা 2 থেকে 3 মার্ক পাবেই। কারণ বিভিন্ন চাকুরি পরীক্ষায় অনুপাত সংক্রান্ত অঙ্ক অবশ্যই আসবেই। শুধু তাই নয়, অনুপাতের সাথে সম্পর্কিত অন্যান্য অঙ্কগুলো তোমাদের করতে সুবিধা হবে। তাই ইউটিউব, ফেসবুকে অযথা সময় নষ্ট না করে আমাদের এই শিক্ষণীয় ভিডিওগুলো দেখো, যেগুলো তোমাদের জীবনে অনেক কাজে আসবে। অনুপাত সমানুপাতের এই অঙ্কগুলো আমি আজকে তোমাদেরকে খুব সুন্দর প্রাঞ্জলভাবে বুঝিয়ে দেব, যাতে অঙ্কগুলো তোমাদের ব্রেনের মধ্যে সুন্দরভাবে গেঁথে যায়। কথা না বাড়িয়ে আসো আমরা চলে যাই অঙ্কে। কথা হবে অঙ্কের ফাঁকে ফাঁকে। অনুপাত বা সমানুপাত কি? অনুপাত বা সমানুপাত হচ্ছে একটি, দুইটি অথবা তিনটি রাশি যেখানে একটির সাথে আরেকটির সমান হারে কম বেশি তুলনা করা হয়। অনুপাতকে আমরা বাংলায় অনুপাত এবং ইংরেজিতে ইস্টু আকারে প্রকাশ করে থাকি। যেমন আমি যদি লিখি যে 4:5, এর অর্থ হচ্ছে 4:5, অর্থাৎ এটা যদি হয় 4 অংশ, এখানে 2টা অনুপাত আছে, এটা হচ্ছে 4 অনুপাত, এটা হচ্ছে 5 অনুপাত। এটা যদি অনুপাত হয় 4, অর্থাৎ এটার যদি পরিমাণ হয় 4 ইউনিট, তাহলে এটার অনুপাত হবে 5 ইউনিট। অনুপাত দুই দিকেই সমানভাবে গুণ এবং ভাগ আকারে বাড়ে এবং কমে। যেমন এখানে যদি হয় আমার 4 কেজি চাউল, তাহলে এখানে হবে আমার 5 কেজি চাউল। এই 4 কেজিকে আমরা যদি দ্বিগুণ করি, তাহলে এখানে হবে 8 কেজি চাউল। ঠিক তেমনি এদিকেও দ্বিগুণ হবে, অর্থাৎ 2 দিয়ে গুণ হবে, এটা হবে 10 কেজি চাউল। অনুপাত ঠিক সমানভাবে গুণ বা ভাগ আকারে বাড়বে এবং কমবে। যেমন এখানে আছে 8 অনুপাত, এখানে আছে 10 অনুপাত। 8কে আমরা যদি 4 ভাগ করি, তাহলে এটা হয় আমার 2 অনুপাত, অর্থাৎ এখানে লিখতে পারি আমরা 2 কেজি। তাহলে 8কে যখন আমরা 4 দিয়ে ভাগ করলাম, 10কেও আমরা 4 দিয়ে ভাগ করব। 10কে 4 দিয়ে ভাগ করলে হয় 2.5 অনুপাত, অর্থাৎ 2.5 কেজি। তাহলে আমরা এখানে দেখলাম যে অনুপাত সবসময় সমান আকারে গুণ হয় অথবা সমান আকারে ভাগ হয়। তোমরা কি জানো কোনটি লঘু অনুপাত এবং কোনটি গুরু অনুপাত? যেখানে একটা অনুপাত থাকে ঠিক এই রকম 2:5, 2টা অনুপাত, যেখানে প্রথমটা ছোট এটাকে বলে লঘু অনুপাত, আর যেখানে এটা বড় 5:2, অর্থাৎ প্রথমটা বড় অনুপাত, সেটাকে বলে গুরু অনুপাত। তাহলে আবার বলি যে অনুপাতে প্রথম অনুপাতটি ছোট সেটা হলো আমার লঘু অনুপাত, আর যে অনুপাতে প্রথমটি বড় সেটা হলো আমার গুরু অনুপাত। এরপরে আসো একানুপাত, অর্থাৎ যেখানে 2:2, অর্থাৎ এদিকেও 2 এদিকেও 2, অনুপাত দুই দিকেই সমান, সেটাকে বলে একানুপাত। এটা হতে পারে 10:10। এরপরে দেখো আমার হাতে আরও আছে, এরপরে আমার হাতে আছে ব্যস্তানুপাত। আমরা লিখতে পারি 2:6। এটা হলো একটা অনুপাত, যেখানে এটা হলো পূর্ব রাশি, এটা হলো আমার উত্তর রাশি। পূর্ব রাশি এবং উত্তর রাশি আমরা যদি উল্টে দেই, অর্থাৎ উত্তর রাশিকে যদি পূর্বে নিয়ে আসি 6:2, তাহলে এটা হলো আমার এই রাশির ব্যস্তানুপাত হচ্ছে এই রাশিটা।
অর্থাৎ 2:6 অনুপাত এর ব্যস্ত অনুপাত হচ্ছে 6:2 যখন উল্টে যাবে। ঠিক তেমনিভাবে দেখো দ্বিগুণ অনুপাত এবং দ্বিভাজিত অনুপাত। দ্বিগুণ অনুপাত হচ্ছে যেখানে বর্গ হয়, অর্থাৎ যেমন আমরা লিখতে পারি 2:3, এর দ্বিগুণ অনুপাত হবে 2 এর স্কোয়ার ইস টু 3 এর স্কোয়ার। দ্বিগুণ অনুপাত হচ্ছে যেখানে বর্গ হবে, অর্থাৎ আমরা লিখতে পারি 4:9। তাহলে 2:3 এর দ্বিগুণ অনুপাত হচ্ছে 4:9, অর্থাৎ 2 এবং 3 অনুপাতের দ্বিগুণ অনুপাত হবে 4:9। এর ঠিক উল্টা, অর্থাৎ যেমন এখানে আছে 4:9, এটাকে আমরা যদি রুট করি অর্থাৎ এটার বর্গমূল করলে হয় 2:3। তাহলে 4:9 এর দ্বিভাজিত অনুপাত হচ্ছে 2:3, অর্থাৎ দ্বিগুণ অনুপাত এবং দ্বিভাজিত অনুপাত সম্পূর্ণ উল্টা। দ্বিগুণ অনুপাতে যেখানে স্কোয়ার হবে আর দ্বিভাজিত অনুপাতে রুট হবে, অর্থাৎ বর্গমূল হবে। তাহলে আমরা প্র্যাকটিসের ভিতর এগুলো করবো আরও। আমরা চলে যাই নেক্সটে। আমি আজ 30 থেকে 40টি অঙ্ক তোমাদেরকে করাবো এই ভিডিও লেসনে। আমার হাতে অনেক অঙ্ক আছে। শুরুর দিকের অঙ্কগুলো একটু সহজ থাকবে, শেষের দিকের অঙ্কগুলো একটু কঠিন হবে। তোমাদের ব্রেইন, তোমাদের মেধা, তোমাদের অবস্থা অনুযায়ী তোমরা অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে। যে যেমন স্টুডেন্ট সে ঠিক ততটুকুনি বুঝবে। তবে আমি আশা করি দুর্বল এবং সবল সকল স্টুডেন্টই আমার এই অঙ্কগুলো আজ সুন্দরভাবে বুঝতে পারবে। এরপরে দেখো মিশ্র বা যৌগিক অনুপাত, যেখানে একটা অনুপাত আছে 2:3, আরেকটা অনুপাত আছে 4:6, আরেকটা অনুপাত আছে 1:5। এখানে 3টা অনুপাত আছে। এই 3টা অনুপাতের পূর্ব রাশি অর্থাৎ 2, 4 এবং 1 গুণ করলে হয় 4 দুগুণে 8, 8:3, 6, 18, অর্থাৎ উত্তর রাশিগুলো গুণ করলে 3, 6 এবং 5, 5 6 30, 3 30 90, 8:9। অর্থাৎ যেখানে 3টা অনুপাত আছে বা 4টা অনুপাত বা একাধিক অনুপাত আছে, এই অনুপাতের পূর্ব রাশিগুলো গুণ করলে আমরা পেলাম 8 এবং উত্তর রাশিগুলো আমরা গুণ করলে পেলাম 90। তাহলে এই 8:90 এটাই হলো আমার এই 3টা অনুপাতের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। তাহলে মিশ্র বা যৌগিক অনুপাত হচ্ছে যে অনুপাতের পূর্ব রাশিগুলো এবং পরবর্তী উত্তর রাশিগুলো আমরা গুণ করে যে একটা অনুপাত পাই, সেটা হলো আমার মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। এরপরে আমার হাতে আছে ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাতটা খুবই গুরুত্বপূর্ণ। ধারাবাহিক অনুপাত যেমন x:y, y:z, এই যে একটা অনুপাত যেখানে x:y আর এই যে আরেকটা অনুপাত যেখানে y:z, এই অনুপাতের উত্তর রাশি হচ্ছে y আর এই অনুপাতের পূর্ব রাশি হচ্ছে y। আমরা এটাকে লিখতে পারি x:y:z, অর্থাৎ এখানে x এর সাথে y এর তুলনা ছিল আর এখানে y এর সাথে z এর তুলনা ছিল। এখানে x এর সাথে z এর কোনো তুলনা ছিল না, এখানে z এর সাথে x এর কোনো তুলনা ছিল না, কিন্তু এখানে y এর সম্পর্ক ধরে এখানে y এর সম্পর্ক ধরে আমরা এখানে লিখলাম যে এই হলো y এর সাথে সম্পর্ক ছিল এখানে z এর আর এখানে y এর সাথে সম্পর্ক ছিল x এর। এই y এর সম্পর্ক ধরে আমরা লিখলাম x:y:z। যেমন আমার মামাতো ভাইয়ের মামাতো ভাই, তার সাথে আমার সম্পর্ক নেই, তাহলে তার সাথে আমার সম্পর্ক হলো আমার মামাতো ভাইকে ধরে, অর্থাৎ আমার মামাতো ভাই হচ্ছে আমার মামাতো ভাই আর আমার মামাতো ভাই হচ্ছে আমার মামাতো ভাইয়ের পিসাতো ভাই। ঠিক তেমনি এখানে হলো সম্পর্ক, অর্থাৎ ওয়াইকে ধরে আমরা এক্স এবং জেডের মধ্যে একটা সম্পর্ক পেলাম, এক্স এবং জেডের মধ্যে একটা সম্পর্ক পেলাম, আর এটাই হলো ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাত খুবই গুরুত্বপূর্ণ। সকল চাকুরি পরীক্ষায় ধারাবাহিক অনুপাত থেকে অঙ্ক এসে থাকে, বিশেষ করে বিসিএস প্রিলিমিনারি, বিসিএস রিটেন, প্রাইমারি নিবন্ধন সহ সকল পরীক্ষায়। আমরা চলে যাই এর পরবর্তী অঙ্কে। আমার হাতে প্রথম অঙ্কটি আছে যে অনুপাত কি। এটা একটা এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন থেকে বলা হয়েছে অনুপাত কি। আমরা যদি লিখি 2:3, ইস্টু মানে ভাগ, আমরা লিখতে পারি 2/3। 2:3 সমান আমরা লিখতে পারি 2/3। তাহলে দেখো এটা কিন্তু একটা সাধারণ ভগ্নাংশ।
তার মানে অনুপাত একটি ভগ্নাংশ। এখানে 4টি অপশন আছে, একটি পূর্ণ সংখ্যা, একটি মৌলিক সংখ্যা, একটি জোড় সংখ্যা, একটি ভগ্নাংশ। তাহলে উত্তর হবে কোনটি? একটি ভগ্নাংশ। যেহেতু ইস্টু মানেই হচ্ছে আমরা ভাগ আকারে লিখতে পারি, অর্থাৎ অংশ। এখানে 2:3 = 2/3, অর্থাৎ পূর্ব রাশি হচ্ছে উত্তর রাশির 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ উত্তর রাশি 3 ভাগ হলে পূর্ব রাশি 2 ভাগ হবে। আমরা যেমন জমি, যখন ধানের জমি বর্গা দেই তখন আমরা বলি যে এই জমি ভাগ করে 5 ভাগের 3 ভাগ পাবে যে বর্গা করবে কৃষক, এবং 2 ভাগ পাবে মালিক। ঠিক তেমনি একখণ্ড জমি আছে, যেখানে একখণ্ড জমি আছে, এই জমিটা হচ্ছে এখানে মনে করো যে 5 বিঘা, এই জমিটা হচ্ছে 5 বিঘা। তো যিনি বর্গা করবেন মালিক বলল যে তুমি বর্গা করলে তুমি পাবে এই 5 বিঘার তুমি পাবে 3 বিঘা আর আমি পাবো 2 বিঘা। অর্থাৎ ধান উৎপাদনের পরে এই যিনি বর্গা করবেন উনি পাবেন 3 বিঘা আর মালিক পাবেন 2 বিঘা। টোটাল সম্পত্তি হচ্ছে 5 বিঘা। 5 বিঘা জমির ধান বর্গা যিনি করবেন তিনি পাবেন 3 বিঘা, 3 বিঘা জমির ধান, আর যিনি মালিক জমির উনি পাবেন 2 বিঘা জমির ধান। ঠিক তেমনিভাবে দেখো, এরপরে আমরা দেখি যে দুইটি সংখ্যা এ ও বি এর মধ্যে অনুপাত নির্ধারণের একটি সূত্র। দুইটি সংখ্যা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখানে অনেকগুলো অপশন আছে, তো অপশনগুলো আমরা না লিখলে আমরা a:b এটাকে আমরা কি লিখতে পারি? দুইটি সংখ্যা অনুপাত লিখতে পারি a:b, অথবা আমরা লিখতে পারি a/b। তাহলে অ্যান্সার হবে a:b অথবা a/b। অপশনে এখানে আছে a/b, যেগুলো অপশন আছে তার মধ্যে আছে a/b হবে। অর্থাৎ দুইটি প্রদেয় সংখ্যা a ও b এর মধ্যে অনুপাত নির্ধারণের একটি সূত্র কি? তাহলে a এবং b যদি হয় দুইটি সংখ্যা, তাহলে আমরা অনুপাত আকারে প্রকাশ করতে পারি a:b। আমরা এই a:b কে লিখতে পারি a/b। এরপরে দেখো আমার হাতে আছে, এখানে বলা হয়েছে কোনটি লঘু অনুপাত। কোনটি লঘু অনুপাত? এখানে আছে 5:3, 15:3, 20:21। লঘু অনুপাত হলো 20:21। কেন 20:21? কারণ হচ্ছে এখানে পূর্ব রাশি যেখানে ছোট থাকে সেটাই হলো আমার লঘু অনুপাত। এরপরে আছে যে 4 এবং 6 এর দ্বিভাজিত অনুপাত কোনটি? খেয়াল করো, 4 এবং 16 এর দ্বিভাজিত অনুপাত কোনটি? দ্বিভাজিত মানে হচ্ছে রুট হবে। তাহলে আমরা 4 এর রুট করব এবং 16 এর রুট করব, আমরা পাবো 2:4। তাহলে 4 এবং 16 এর দ্বিভাজিত অনুপাত হচ্ছে 2:4। এখানে যতগুলো অপশন আছে তার মধ্যে একটা অপশন আছে 2:4, এটাই হবে অ্যান্সার। এরপরে আছে 2:3 এর ব্যস্তানুপাত কত? 2:3 এর ব্যস্তানুপাত কত হবে? ব্যস্তানুপাত মানে হচ্ছে উল্টে যাবে, পূর্ব রাশি উত্তরে, উত্তর রাশি পূর্বে। তাহলে 2:3 এর ব্যস্তানুপাত হচ্ছে 3:2। এরপরে দেখো আমার হাতে আছে 4:25 এর দ্বিগুণানুপাত কত? 4:25। এখানে যে অঙ্কগুলো আমি করাচ্ছি এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে। যেমন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ প্রদর্শিকা 18তে এসেছে, সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার অফিস সহকারী কম্পিউটারে 18তে এসেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হিসাব সহকারী 20, এবং বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সময় এসেছে এই অঙ্কগুলো। যেমন 4:25 এর দ্বিগুণ অনুপাত কত? দ্বিগুণ অনুপাত মানে হচ্ছে এটার স্কোয়ার হবে এবং 25-এরও স্কোয়ার হবে। 4-এর স্কোয়ার করলে পাই আমরা 16, আর 25-এর স্কোয়ার করলে পাই আমরা 625। তাহলে 4:25 এর দ্বিগুণানুপাত হচ্ছে 16:625। তাহলে 16:625 এটা হলো 4:25 এর দ্বিগুণানুপাত। তাহলে 16:25 এর দ্বিভাজিত অনুপাত কি হবে? 16:25 এর দ্বিভাজিত অনুপাত হবে 4:25। অর্থাৎ দ্বিগুণানুপাত এবং দ্বিভাজিত অনুপাত সম্পূর্ণ উল্টা। দ্বিগুণ অনুপাতে স্কোয়ার হবে এবং দ্বিভাজিত অনুপাতে রুট অর্থাৎ বর্গমূল হবে। 3:5 এর সমান কোনটি? নিজেরাই করার চেষ্টা করো। 3:5 এর সমান কোনটি? এখানে অনেকগুলো অপশান আছে, যেমন 6:10 এই একটা অপশান আছে, এখানে আছে 15:6। বলো যে 3:5
এর সমান অনুপাত কোনটি, এটা নাকি এটা? এখানে খেয়াল করো, এখানে 3 হলো 15, অর্থাৎ 3 × 5 = 15, এটা 5 গুণ বেড়েছে, তাহলে এটাও 5 গুণ বাড়বে, 5 গুণ বাড়লে 25 হয়, তার মানে এটা না। এটা খেয়াল করো, 3 এখানে 6 হয়েছে, অর্থাৎ 3 × 2 = 6, 2 গুণ বেড়েছে, 5 এখানে 2 গুণ বেড়েছে, 10 হয়েছে, তার মানে এটাই হবে আমার অ্যান্সার। অর্থাৎ অনুপাতে পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান আকারে গুণ অথবা ভাগ হতে পারে। এবার দেখো এরপরে আছে দ্য রেশিও অফ 1/4 to 3/5 ইজ হোয়াট? 1/4 is to 3/5, এটা সমান সমান কী হবে? এখানে অনেকগুলো অ্যান্সার আছে, কি করতে পারি আমরা অ্যান্সারের ভিতর থেকে? যেমন অ্যান্সারে আছে 5 to 12, এখানে অ্যান্সারে আছে যেমন 8 to 10, 2 মানে is to বা 2 মানে is to, তাহলে আমরা এটাকে 1/4 is to 3/5, is to মানে ভাগ, আমরা যদি এটা 1/4 into 5/3 লিখতে পারি, যেহেতু is to মানে ভাগ, তাহলে আমরা এই ভাগটাকে যদি গুণ করে দেই তাহলে এটা উল্টে যাবে। আমরা কি লিখতে পারি? 5 / 3 × 4 = 12, অর্থাৎ 5/12, তাহলে অ্যান্সার হবে 5:12। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পারবে সবই। ভিডিওটা আগে দেখো, বোঝার চেষ্টা করো, এরপরে ভিডিওটা আবার টেনে টেনে দেখো, খাতা নাও, কলম নাও, খাতায় নোট করো, বারবার প্র্যাকটিস করো। শুধু বুঝলে হবে না, খাতায় প্র্যাকটিস করতে হবে বারবার। এরপরে দেখো আমার হাতে আছে A/B = 4:7, B/C = 5:6 হলে A/B/C = কত? A/B = 4:7 এবং B/C = দেওয়া আছে 5:6 হলে A/B/C = কত? যদি এমন সব সময় থাকে A/B B/C, তাহলে আমরা একটা সংক্ষিপ্ত একটা নিয়ম শিখেছিলাম যে আমরা বাংলায় লেখি দাঁত, অথবা বাংলায় লিখি যে দন্ত। দন্ত লিখতে আমরা প্রথমে দ ব্যবহার করি, গ্রামের ভাষায় আমরা এটাকে পড়েছি হাঁটু ভাঙ্গা দ। তাহলে এই হাঁটু ভাঙ্গা দ এই সম্পর্ক দিয়ে আমরা গুণ করব, হাঁটু ভাঙ্গা দ এই সম্পর্ক দিয়ে আমরা গুণ করব। এই সম্পর্ক দিয়ে আমরা গুণ করলে কি পাই? 4 × 5 = 20, 5 × 7 = 35, 6 × 7 = 42, 4 × 2 = 42। এটা কি কাটাকাটি যায়? না, এটা কাটাকাটি যায় না, তাহলে এটাই হবে আমার অ্যান্সার। 20, 35 এবং 42, এটা হচ্ছে আমরা ছোটোবেলায় যে হাঁটু ভাঙ্গা দ এর থিওরিটা শিখেছিলাম। আসলে এটা থিওরি দিয়ে এই যে শর্টকাট নিয়মটা শেখালাম, এটা শুধুমাত্র বোঝার সুবিধার্থে, শর্টকাট কোনো নিয়ম নয়, এটা বুঝতে হবে কিভাবে হয়। খেয়াল করো, আমরা এই হাঁটু ভাঙ্গা দ সম্পর্ক দিয়ে যদি না করি, তাহলে যদি কখনো এভাবে থাকে A/B B/C, সেখানে আমরা দেখো এখানে আছে 4:7, এখানে আছে 5:7, আমরা সব সময় এটার পূর্ব রাশি আর এইটার পূর্ব রাশি গুণ করব, অর্থাৎ 4 × 5 = 20 সরি, এটার উত্তর রাশি এবং এটার উত্তর রাশি গুণ করব, 6 × 7 = 42, শেষে বসবে। এবার এটার শেষের রাশি এবং এইটার হচ্ছে প্রথম রাশি, এই দুইটা গুণ হবে 5 × 7 = 35। দেখো 20:35:42, 20:35:42, ঠিক এইভাবেই হয়। এবার খেয়াল করো, এখানে যে আমি হাঁটু ভাঙ্গা দ সম্পর্ক দিয়ে করলাম, এটাও ঠিক তেমনি হাঁটু ভাঙ্গা দ সম্পর্ক দিয়ে আমরা গুণ করলাম। আমরা এটা করব এভাবে, দেখো যে এখানে আছে B, এখানে আছে B, এখানে আছে 7, এখানে আছে 5। মূলত এটা যেটা করলাম, এর আগে যেটা করলাম, এটা হলো শর্টকাট, না বুঝে। মূলত কিভাবে হয়, এটা হলো বেসিক। বেসিকটা হলো এই B আমি সমান করব, এখানে A এর সাথে সম্পর্ক B এর, এখানে B এর সাথে সম্পর্ক C এর, তার মানে এই C এর সাথে A এর সম্পর্ক আমি স্থাপন করব। তাহলে এখানে আছে B = 7, এখানে আছে B = 5, এই B আর B আমি সমান করব। 5 × 7 কত হয়? 5 এবং 7 লসাগু কত? 35। তাহলে এটাকে লিখব আমি 35, এটাকে লিখব আমি 35। খেয়াল করো, এখানে B কে লিখলাম আমি 35, এখানে B কে লিখলাম আমি 35, অর্থাৎ B এবং B সমান হলো।
আগে বি এবং বি সমান ছিল না, বি ছিল 7, বি ছিল 5, সমান ছিল না। এবার বি হলো 35, বি হলো 35, অর্থাৎ বি এবং বি সমান হলো। তাহলে এটা হলো 5 7 35, অর্থাৎ 7 গুণ। তাহলে এটা হবে 6 7 42, এটাও হবে 7 গুণ। ঠিক তেমনিভাবে এটা 7 হয়ে গেছে আমার 35, অর্থাৎ 5 গুণ। তাহলে 4ও ঠিক 5 গুণ বাড়বে, 4 5 20। তাহলে এবার খেয়াল করো, 20:35, 35:42, এই 35 আর এই 35ই মানে হলো বি, অর্থাৎ A:B:C সমান সমান, যেহেতু আমার বি 35, বি হলো আমার 35। প্রথমে আছে এ সমান সমান হলো আমার 20, আর শেষে সি সমান সমান হলো আমার 42। আগের যে দুইটা নিয়ম দিয়ে করলাম, এই হাঁটু ভাঙা দ বা প্রথমটা শেষেরটা প্রথমটা, এই দুইটা হলো শর্টকাট টেকনিক। ওটাতে আসলে বেসিক না, ওটাতে বোঝা যাবে না কেন মূলত এটা হলো। এটা হলো আমার বেসিক, যেখানে আমি বি এবং বিকে সমান করব। তারপরে এটা যেকে লিখলাম 5 7 35, 7 গুণ বাড়ছে, ঠিক এটাও 7 গুণ বেড়ে যাবে। অনুপাত উভয় দিকে সমান আকারে মাল্টিপল হয়, অর্থাৎ সমান আকারে এটাকে 7 গুণ করছি, এটাকেও 7 গুণ করব। এই 7কে 5 গুণ করেছি, এই 4কেও 5 গুণ করব। তাহলে বি 35, বি হলো 35, তাহলে এ হলো 20 এবং সি হলো 42। এখানে বলা হয়েছে A:C সমান সমান কত, তাহলে A:B:C সমান সমান 20:35:42। এটা আমার দরকার নেই, আমার চেয়েছে A:C সমান সমান কত, A:C সমান সমান হবে 20:42, আর এটাই হবে আমার অ্যান্সার। নেক্সট ম্যাথে আছে A:B সমান সমান 2:3, A:B সমান সমান 2:3, B:C সমান সমান B:C সমান সমান 6:7 হলে A:C সমান সমান কত আমাকে বের করতে হবে। A:C সমান সমান কত, A:C সমান সমান কত। আমরা ওই হাঁটু ভাঙ্গা 10 সম্পর্ক দিয়ে গুণ করলে আমরা পাই 6 দুগুণে 12, 3 6 18, 3 7 21, এটাই হলো আমার অ্যান্সার। এখানেও দেখো, এটা যেহেতু 18, 12 এবং 21, এটা 3 দিয়ে কাটা যায়, 3 4 12, 3 6 18, 3 7 21, 4:6:7, অর্থাৎ A:B:C সমান সমান 4:6:7। আমাকে চেয়েছে যে A:C সমান সমান কত, 4:7, 4:7। কখনো যদি অনুপাত হয় এমন যে 10:20, তাহলে এটাকে আমরা ভাগ করব এবং সবথেকে ছোট ফর্মে নিয়ে আসব। 10কে 10 দিয়ে ভাগ করলে হয় 1, 20কে 10 দিয়ে ভাগ করলে হয় 2, অর্থাৎ 10:20 সমান সমান আমরা লিখতে পারি 1:2। ঠিক তেমনিভাবে 12 এবং 18 এবং 21, তিনটে সংখ্যায় 3 দিয়ে কাটা যায়, আমরা পাই 4:6:7, এবং এটাই হবে আমার অ্যান্সার। অনুপাত আমরা সবসময় ডিভাইড করে সবথেকে ছোট ফর্মটাতে রাখবো। আশা করি বুঝতে পেরেছো। এটা যদি আমরা এই বেসিকে করি, তাহলে এটা দেখো 6 এবং 3 এর লসাগু হলো কত, 6। তাহলে এটা 6কে লিখবো 6, এটা 3কে লিখবো আমরা 6। এখন দেখো 6-এর 1 গুণ 6 হলো, 7-এর 1 গুণ 7 হবে। 6 আমরা 6 লিখলাম, 7ও 7 হবে। 3কে লিখলাম আমরা 6, অর্থাৎ 2 গুণ বাড়ছে, তার মানে এই 2ও 2 গুণ বেড়ে 4 হয়ে যাবে। তাহলে দেখো এখানে হলো 6, এখানে হলো 6, তার মানে 6:7:4। ঠিক আছে, এখানে বি, এখানে বি, এখানে বি হলো 3, এখানে বি হলো 6। এই 6 এবং 3-এর লসাগু 6, আমরা 6কে লিখতে পারি 6, তাহলে 6কে যদি 6 লিখি 7 7ই থাকবে। 3কে আমরা 6 লিখলাম, অর্থাৎ 3-এর 2 গুণ, তাহলে 2-এর 2 গুণ করলে 4 হবে। কেন আমরা লিখলাম এই 3কে 6 আর এই 6কে 6 কেন, কারণ এখানে হচ্ছে বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, বি বি আমরা একই করব, বি এখানে 6, বি এখানে 6। সুতরাং আমরা এখান থেকে পাই যে A:B:C সমান সমান 4:6:7। নেক্সট ম্যাথ দেখো, নেক্সট ম্যাথে আমার হাতে আছে যে একটু বড় রিটেন গণিত শুরু, যে পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, পনির এবং তপনের আয়ের অনুপাত 4:3, পনির এবং তপন এর অনুপাত হচ্ছে 4:3। এরপরে বলা হয়েছে তপন ও রবিনের আয়ের অনুপাত, তপন এবং রবিন এর আয়ের অনুপাত হচ্ছে 5:4। পনিরের আয় 120 টাকা হলে পনিরের আয়
পনিরের আয় যদি 120 টাকা হয় তাহলে তপনের রবিনের আয় কত? পনিরের আয় যদি হয় 120 টাকা তাহলে রবিনের আয় কত? রবিনের আয় কত এটা আমাকে বের করতে হবে। দেখো এখানে টি এর সাথে পি এর সম্পর্ক, এখানে টি এর সাথে আর এর সম্পর্ক। এবার আমরা পি এর সাথে আর এর সম্পর্ক স্থাপন করব। এখানে আছে টি, এখানে আছে টি। আমরা ওই হাঁটু ভাঙ্গা সম্পর্ক দিয়ে গুণ করলে আমরা পাই 4 5 20 ইস্টু 3 5 15 ইস্টু 3 4 12। এটা কোনো কিছু দিয়ে কাটা যায় না, তার মানে এটা হলো আমার পি, আর এটা হলো আমার টি, আর এটা হলো আমার আর। এখান থেকে দেখো বলা হয়েছে পনির 120 টাকা, অর্থাৎ পি সমান সমান হবে 120 টাকা। 20 সমান সমান যদি 120 টাকা হয়, আমাকে বের করতে বলছে রবিনের আয় কত, তাহলে আর সমান সমান কত হবে। এটা হচ্ছে পি ইস টু টি সমান সমান 4:3, টি ইস টু আর সমান সমান 5:4। এই অনুপাতটা থেকে এখানে একটা অনুপাত, এখানে একটা অনুপাত, এই অনুপাতটা থেকে আমরা একটা ধারাবাহিক অনুপাত করলাম, বের করলাম কি যে পি ইস টু টি ইস টু আর সমান সমান হবে 20:15:12। অর্থাৎ 20 হলো পনির, 15 হলো তপন এবং 12 হলো আর অর্থাৎ রবিন। এবার বলা হয়েছে যে পনিরের আয় যদি 120 টাকা হয় তাহলে রবিনের আয় কত হবে। পনিরের আয় 20 টাকা, দেখো পনির যখন 20, রতন তখন 12, তাহলে পনির এই 20 হয়ে গেল 120, কয় গুণ বাড়ছে? 20 120 হলো 6 গুণ বাড়ছে, 12 6 গুণ বাড়বে, 6 12 72 হবে 72 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দুইটা অনুপাত ছিল, এই দুইটা অনুপাতকে আমরা ভেঙে আগে একটা ধারাবাহিক অনুপাত করব, যেখানে পনির 20 অনুপাত সমান সমান যদি 120 টাকা হয় তাহলে 12 অনুপাত সমান সমান 72 টাকা হবে। এই 72 টাকা হচ্ছে রবিনের, অর্থাৎ পনিরের 120 টাকা হলে রবিনের হবে 72 টাকা। আমরা চলে যাই নেক্সট ম্যাথে। এই ধরনের আরও অনেকগুলো গণিত আমরা করব, অঙ্কগুলো সব দেখো, দেখবা যে তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। অনুপাত সমানুপাতের অঙ্ক থেকে প্রত্যেকটা পরীক্ষায় তোমরা 1 2 3 মার্ক করে পাবে, আর এই 1 2 3 মার্কই তোমাদেরকে চাকুরি পাবার পথকে সুগম করবে। কারণ তোমরা জানো যে একটা পরীক্ষায় 80 মার্কের ভিতরে অনেকেই 70 পাবে, কিন্তু এই 70তে জব হবে না, তার মধ্যে কেউ কেউ 72 পাবে, এই 72তে জব হয়ে যাবে, এই 2 মার্কের জন্য জব হয়ে যাবে। আর এই অনুপাতের অঙ্ক যেহেতু 2 3 মার্ক থাকে, এটা তুমি যদি ভালোভাবে করতে পারো 1 2 মার্ক অন্যদের থেকে বেশি পাবে, এবং এই 1 2 মার্কই তোমাকে জব পেতে সহায়ক হবে। এবার দেখো আমার হাতে নেক্সট ম্যাথ আছে। ক ইস টু খ সমান সমান 4:5, খ ইস টু গ সমান সমান 2:3, ক ইস টু খ সমান সমান 4:5। ক ইস টু খ সমান সমান 4:5, খ ইস টু গ সমান সমান আছে 2:3। এবার বলা হয়েছে ক এর নিকট যদি 800 টাকা থাকে তাহলে গ এর কত টাকা হবে। ক এর নিকট যদি 800 টাকা থাকে তাহলে ক সমান সমান হচ্ছে 800 টাকা। তাহলে গ এর নিকট কত টাকা আছে, এখানে খ আর এখানে খ। তাহলে আমরা এই হাঁটু ভাঙ্গা 10 সম্পর্ক দিয়ে গুণ করি, কি পাবো? 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 3 5 15। এবার বলা হয়েছে ক, এটা হলো আমার ক, আর এটা হলো আমার খ, আর এটা হলো আমার গ। ক সমান সমান হচ্ছে 8 অনুপাত, 8 অনুপাত সমান সমান যদি 800 টাকা হয় তাহলে 15 অনুপাত সমান সমান 1500 টাকা হবে। 8 এর 100 গুণ হচ্ছে 800, 15 এর 100 গুণ হচ্ছে 1500। তাহলে ক এর নিকট যদি 800 টাকা থাকে, গ এর নিকট থাকবে 1500 টাকা। আগে আমাকে এই একটা অনুপাত আর এই একটা অনুপাত, এই দুইটা অনুপাত থেকে আগে আমাকে এই ধারাবাহিক অনুপাতটা বের করতে হবে, কারণ এখানে ক এর সাথে গ এর কোনো সম্পর্ক নেই। ক এর সম্পর্ক আছে খ, অর্থাৎ খ হলো ক এর মামাতো ভাই এবং খ হলো গ এর মামাতো ভাই। তাহলে গ হলো ক এর পিসাতো ভাই অর্থাৎ ফুফাতো ভাই। এই সম্পর্কটা আগে আমাকে বের করে নিতে হবে, এই ধারাবাহিক অনুপাতটা বের করে নিতে হবে। আর এই ধারাবাহিক অনুপাতটা বের করতে পারলে ক 8 অনুপাত সমান সমান যদি 800 হয়, গ 15 অনুপাত সমান সমান 1500 টাকা হবে। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে কমেন্ট করো কোন ধরনের অঙ্ক তোমাদের দরকার, কোনগুলো করালে কিভাবে করালে ভালো হবে, কমেন্টে জানাও।
তাছাড়া জব রিলেটেড কোনো গাইডলাইন কিংবা পরামর্শ কিংবা সাজেশন বা এছাড়াও কোনো কিছু দরকার হলে আমাকে মেসেঞ্জারে নক করতে পারো, আমি চেষ্টা করব বেটার কিছু তোমাদেরকে দেওয়ার জন্য। নেক্সট ম্যাথ আমার হাতে আছে, দেখো এক্সের 10% যদি ওয়াইয়ের 20%-এর সমান হয় তবে এক্স ইস টু ওয়াই সমান সমান কত? এক্স এর 10%, খেয়াল করো, এক্স এর 10% সমান সমান যদি ওয়াই এর 20% সমান হয়, ওয়াই এর মানে হচ্ছে গুণ, ওয়াই এর 20% সমান হয় তবে এক্স ইস টু ওয়াই সমান সমান কত? এক্স ইস টু ওয়াই সমান সমান কত, এটা আমাকে বের করতে হবে। আবার বলি, যদি এক্স এর মানে গুণ, এক্স এর 10% সমান সমান ওয়াই এর 20% সমান হয় তাহলে এক্স ইস টু ওয়াই সমান সমান কত, এটা বের করতে হবে। আমরা এখানে করি এক্স এর 10%, পার্সেন্ট মানে হচ্ছে নিচে 100, পার্সেন্ট মানে হচ্ছে নিচে 100। তাহলে দেখো এই শূন্য কাটা যাবে, এক্স গুণ 1, তাহলে আমরা এখানে পাই এক্স বাই 10 ইকুয়ালস টু এই শূন্য 2 দিয়ে 10কে কাটলে 5, অর্থাৎ ওয়াই বাই 5। এখানে আমরা কি পেলাম? এক্স বাই 10 সমান সমান ওয়াই বাই 5। এরা কোনাকুনি গুণ সম্পর্কে আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স ডিভাইডেড বাই ওয়াই সমান সমান 10 ডিভাইডেড বাই 5। এই ওয়াই এখানে উপরে আছে, এটাকে নিচে নিয়ে আসলাম, এই 10 এখানে নিচে আসে, এখানে উপরে নিয়ে আসলাম, তাহলে 10/5 সমান সমান লিখতে পারি 10:2, আমরা এখান থেকে কাটাকাটি করতে পারি 2, তাহলে আমরা লিখতে পারি উপরে হলো 2 আর নিচে হলো 1, অর্থাৎ 2:1। খুব সহজ। পরীক্ষার হলে তোমরা যারা একটু দুর্বল স্টুডেন্ট, বিশেষ করে প্রাইমারি নিবন্ধন কিংবা তৃতীয় চতুর্থ শ্রেণীর জবের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কাছে এই গণিতগুলো প্রথমে দেখলে একটু কঠিন লাগে, কিন্তু তোমরা যদি আজকের এই ভিডিও লেসনের পর থেকে তোমাদের কাছে এইগুলো একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। এর একটা অঙ্ক দেখলে তোমাদের মাথা ঘাবড়ে যায়, অথচ এর একটা অঙ্ক করতে সময় লাগে 10 থেকে 15 সেকেন্ড। 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। টিকটিকি ডাকতেছিল কেন জানো? আমরা জানি যে টিকটিকি ডাকলে মুখের কথা নাকি সত্য হয়। যাক, আমি যেটা বলছি এটা সত্য, যে তোমরা যদি এই ধরনের অঙ্ক বুঝতে পারো, করতে পারো, তাহলে অঙ্কটা পড়ার পরে অ্যান্সার বের করতে 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। এসিসি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার বের করে ফেলতে পারবে। এই ম্যাথটা আমি আর বোঝালাম না, কারণ আমার হাতে আরও অনেক ম্যাথ আছে। এই ধরনের করতে থাকো, তোমাদের সব কনসেপ্ট আজ ক্লিয়ার করে দেব। এখানে দেখো আছে, একজন লোক সপ্তাহে 450 টাকা আয় করেন, 300 টাকা ব্যয় করেন, তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত? একজন লোক আয় করেন হচ্ছে মাসে 450 টাকা, ব্যয় করেন হচ্ছে 300 টাকা, তাহলে সঞ্চয় করেন 150 টাকা। 450 টাকা তার হচ্ছে আয়, 300 টাকা হচ্ছে তার ব্যয়, তাহলে সঞ্চয় করেন কত? 150 টাকা। এটা মাইনাস করলে আমরা পাবো 450 বিয়োগ 300, 150 টাকা। তুমি যদি দৈনিক 400 টাকা আয় করো, 300 টাকা ব্যয় করো, তাহলে তোমার সঞ্চয় থাকবে 150 টাকা। বলা হয়েছে আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত? তাহলে আয় হলো আমার 450 আর আমার সঞ্চয় হলো 150, অনুপাত কত? আমরা কাটাকাটি করি, 3 15 45, উপরে আছে 1, তার মানে 1:3, অর্থাৎ তিনি যদি 3 টাকা আয় করেন তাহলে 1 টাকা সঞ্চয় করেন। এটা হলো আমার অনুপাত। এখানে আমি যেটা করেছি এখানে একটু ভুল আছে। ভুলটা হলো পরীক্ষার হলে, অর্থাৎ তোমার অপশনে উত্তর আছে যে 1:3 হবে নাকি 3:1 হবে। এই অঙ্কটা থেকেই বলো যে অনেকগুলো অপশন আছে, তার 4টা অপশন আছে, যার মধ্যে একটা অপশন আছে 1:3 আর একটা অপশন আছে 3:1। অ্যান্সার কোনটা হবে? 1:3 আমি লিখেছি, আসলে এটা অ্যান্সার হবে না, 1:3 হবে না, অ্যান্সার হবে 3:1। অর্থাৎ এই 450 নিচে থাকবে না, এই 450 থাকবে উপরে, 150 থাকবে নিচে। কেন? প্রশ্নে বলা হয়েছে তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত। খেয়াল করো, আয় এটা হলো তার আয় আর এদিকে হলো তার সঞ্চয়, তাহলে এটা যদি তার হয় আয়, এটা হলো তার সঞ্চয়। বলা হয়েছে আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত। কেন 3 আগে হবে? কারণ তার আয়টা হলো আগে, সঞ্চয়টা হলো পরে। প্রশ্নে বলা হয়েছে আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত, অর্থাৎ আয় আগে।
তাহলে তার আয় যদি হয় 3 টাকা, সঞ্চয় হবে 1 টাকা। অর্থাৎ এই 450 উপরে যাবে, কাটাকাটি করলে 3/1, 3:1। পরীক্ষার হলে কিন্তু আমরা এই ভুলগুলো করে থাকি যে 1:3, 3:1, এটা উল্টে যায়। যেহেতু বলা হয়েছে আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত, তার মানে তার আয়টা হলো 3 টাকা আর তার সঞ্চয় হলো 1 টাকা। অর্থাৎ 3 আগে আসবে এবং 1 পরে যাবে। এখানে আমি 1 আগে এবং 3 পরে করেছি, ভুল করেছি। এই ভুলটা করা যাবে না। এখানে বলা হয়েছে এটা হলো সঞ্চয় আর এটা হলো আমার আয়। এটা হলো আমার সঞ্চয়, এটা হলো আমার আয়। সঞ্চয় আগে বলে নাই, বলা হয়েছে যে আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত। তাহলে আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত 3 আগে হবে এবং 1 পরে হবে। এই ভুলটা আমরা অনেকেই করে থাকি। এই ভুলগুলো আমরা কখনো করব না। নেক্সট ম্যাথ, এবং নেক্সট ম্যাথ আমার হাতে আছে। একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নিচের কোনটি? 25% লাভে বিক্রয় করব, 25% লাভে একটা পণ্য বিক্রয় করব। 25% লাভ অর্থ কি? 100 টাকা দিয়ে ক্রয় করলে 25% লাভে বিক্রয় করব। তাহলে একটি পণ্য আমরা কিনলাম 100 টাকা দিয়ে, 25 টাকা লাভ করলাম, বিক্রয় করলাম 125 টাকা। বুঝতে পেরেছো? 100 টাকা দিয়ে ক্রয় করলাম, 25% লাভে 100 টাকা 125 টাকা বিক্রয় করলাম। তাহলে এটা হলো আমার ক্রয় আর এটা হলো আমার বিক্রয়, এটা হলো আমার লাভ। 3টা জিনিস পেয়েছি। বলা হয়েছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে বিক্রয় মূল্য হলো আমার 125 আর ক্রয় মূল্য হলো 100। এটা অনুপাত কত? এই অনুপাতটা আমাকে বের করতে বলা হয়েছে। আমরা 125 এবং 100কে আমরা 4 দিয়ে কাটলে, এটাকে করলে 25 দিয়ে কাটলে 5, এটাকে করলে 4, অর্থাৎ 5:4। এটাই হবে আমার অ্যান্সার। খেয়াল রাখবে এই 100 আর 125 এটা যেন উল্টে না যায়। বলা হয়েছে বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের অনুপাত। যেহেতু বিক্রয় মূল্য আগে বলা হয়েছে, বিক্রয় মূল্য আগে বসবে, ক্রয় মূল্য পরে বসবে। যদি প্রশ্নে চাইতো যে বিক্রয় মূল্যের সাথে লাভের অনুপাত কত, তাহলে বিক্রয় মূল্য হলো 125 আর লাভ হলো আমার 25। তাহলে এটা কাটাকাটি করলে 25কে 25 দিয়ে কাটলে 1, 125কে 25 দিয়ে কাটলে হয় 5, 5:1। তাহলে এটা হলো আমার বিক্রয় মূল্য আর এটা হলো লাভ। বিক্রয় মূল্যের সাথে লাভের অনুপাত হচ্ছে 5:1। যেটার সাথে যেটা চাই, যদি চাই যে বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্য, ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য, ক্রয় মূল্যের সাথে লাভ, অথবা বিক্রয় মূল্যের সাথে লাভ, যেটার সাথে অনুপাত চাবে সেই দুইটাই বসবে। আর যদি 3টের অনুপাতই চাই, ক্রয় মূল্য 100, লাভ 25% আর বিক্রয় মূল্য 125 টাকা, ধারাবাহিক অনুপাত। এটা কাটাকাটি করলে আমি এখানে পাই 1, এখানে 4, এখানে 5। তার মানে 4:1:5। ক্রয় মূল্য 4 টাকা হলে বিক্রয় মূল্য 5, লাভ 1 টাকা। এটা হলো ধারাবাহিক অনুপাত। নেক্সট ম্যাথ যেটি আমার হাতে আছে, দেখো, একটি সংখ্যা অপর একটি সংখ্যার 450%। আমি দীর্ঘক্ষণ ধরে অঙ্ক করাচ্ছি, তোমাদের একটু বিরক্তিকর লাগতে পারে বা একটু কষ্ট হতে পারে। কষ্ট হবে না যদি অঙ্কটাকে তুমি মজা হিসেবে নাও এবং তুমি যদি মনে করো যে তোমার জব প্রয়োজন এবং পড়াশুনো করেই তুমি জব পাবে। 8, 10, 15, 20 লাখ টাকা ঘুষ দিয়ে জবের কোনো দরকার নেই। একটু নিজের সময় দাও, নিজের পিছনে সময় দাও, টাকাটা বেঁচে যাবে। দুর্নীতি করে জবে ঢুকলে তোমার জবে ঢোকার পরে তোমার মাথার ভিতরে থাকবে দুর্নীতির টেন্ডেন্সি। দুর্নীতি বাদ দাও, ঘুষ দুর্নীতি বাদ দাও, চেষ্টা করো ব্রেন থেকে জব পাওয়ার। আর ব্রেন থেকে জব পাওয়ার যাদের ইচ্ছা আছে, এই ধরনের অঙ্কগুলো তাদের করতে অবশ্যই ভালো লাগবে। আর যদি বেশি কষ্ট হয়ে যায়, ভালো না লাগে, তাহলে একটু রেস্ট নিয়ে আবার ভিডিওটা দেখা শুরু করো। আমরা আসো নেক্সট ম্যাথ। আমার একটু কষ্ট হচ্ছে, ডাজেন্ট ম্যাটার। একটি সংখ্যা অপর একটি সংখ্যার 450%, সংখ্যা দুইটির অনুপাত কত? একটি সংখ্যা, এই হলো আমার একটি সংখ্যা, অপর একটি সংখ্যার 450%। এই সংখ্যাটা হলো অপর সংখ্যা, এই সংখ্যা এর, একটি সংখ্যা অপর একটি সংখ্যার 450%। এই সংখ্যাটা হলো আমার এই সংখ্যার 450%। এই সংখ্যার 450% হলো এইটা। তাহলে এই সংখ্যাটা হলো এই সংখ্যাটার 450%। তাহলে এই সংখ্যাটা যদি আমার হয় 100, এই সংখ্যাটা হবে 450।
বোঝার চেষ্টা করো, একটি সংখ্যা অর্থাৎ এই সংখ্যাটা হলো অপর একটি সংখ্যা অর্থাৎ এই সংখ্যার 450%। তাহলে এই সংখ্যার 450% হলো এই সংখ্যাটা। ঘুরাইয়ে বললাম যে এই সংখ্যাটার 450% হলো এই সংখ্যাটা। তাহলে অনুপাত কত? কাটাকাটি করলে আমরা এই 0 0 কাটি, 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10:5 9 45 9:2, এটাই হবে আমার অ্যান্সার। অঙ্ক অনেক সময় উল্টে যায়, এটা আগে বুঝতে হবে যে একটি সংখ্যা অপর একটি সংখ্যা এর বা অপর একটি সংখ্যার, শেষে র থাকে পড়ার সময় বাংলা শব্দের শেষে, যে অপর একটি সংখ্যার অথবা অপর একটি সংখ্যা এর 450% হচ্ছে এই সংখ্যাটি, 450% হচ্ছে এই সংখ্যাটি। তাহলে এই সংখ্যাটা যদি 100 হয়, এই সংখ্যাটা হবে এই সংখ্যার 450% মানে হচ্ছে 450। 100 এর 450% হচ্ছে 450। তাহলে এই সংখ্যাটা 100 হলে এই সংখ্যাটা হবে 450, আর এটা অনুপাত হবে 9:2। আশা করি ভালো লাগছে। নেক্সট ম্যাথ, প্রাইমারি নিবন্ধন সহ তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস প্রিলিমিনারি এবং প্রাইমারির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এরপরে বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত 2:5 এবং 3:5। প্রথম সংখ্যাটি 15 হলে অপর সংখ্যাটি কত? দুইটি সংখ্যার অনুপাত, প্রথমে একটা সংখ্যা আছে যেটা হলো 2.5 এবং পরে একটা সংখ্যা হচ্ছে 3.5। এই সংখ্যাটা হলো 2.5 আর এই সংখ্যাটা হলো 3.5। দুইটি সংখ্যার অনুপাত, এই একটা হলো পূর্ব রাশি, এই একটা হলো উত্তর রাশি, মাঝখানে হলো ইস্টু, এটা হচ্ছে দশমিক। তাহলে এই যে দুইটা রাশি, প্রথম রাশি পূর্ব রাশি অনুপাত, দেখো আমরা লিখতে পারি 2.5:3.5 সমান আমরা লিখতে পারি 2.5 ডিভাইডেড বাই 3.5। আমরা সমান লিখতে পারি 25/35। এখানে এক ঘর পরে দশমিক, এখানেও এক ঘর পরে দশমিক, তার মানে সমান যেহেতু দশমিক আমরা উঠিয়ে দেব। কাটাকাটি করলে আমরা পাই 5/7, 5 7 35, 5 5 25, 5 7 35। তাহলে ইস্টু মানে হচ্ছে ভাগ, 25, এখানে হচ্ছে 2.5, এখানে আছে 3.5, আমরা ভাগ আকারে লিখলাম 2.5/3.5। এখানে হচ্ছে একটা অঙ্ক আগে দশমিক, এখানেও একটা অঙ্ক আগে দশমিক, তার মানে দশমিক বাদ যাবে। তাহলে আমরা লিখতে পারি 25/35, এটা সমান হয় 5/7। তাহলে 2.5:3.5 সমান লিখতে পারি 5:7। এরপরে বলা হয়েছে যে প্রথমটি 15 হলে, এই 5 সমান যদি হয় 15, তাহলে 7 সমান কত হবে? 5-এর 3 গুণ বাড়ছে 15 হয়েছে, 7-এর 3 গুণ বাড়লে 21 হবে, আর এটাই হবে আমার অ্যান্সার। আমরা চলে যাই, আর এই দশমিক কীভাবে কাটাকাটি যায়, বাড়ে কমে, ডানে সরে বামে সরে, দশমিকের খুব সুন্দর একটা ভিডিও লেসন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারো। আমার ফেসবুক গ্রুপ এবং আইডিতেও দেওয়া আছে। নেক্সট, দশমিক সংক্রান্ত খুঁটিনাটি সব কিছু আমার একটা ভিডিও লেসনে দেওয়া আছে, দেখে নিতে পারো। ধানে চাল ও তুষের অনুপাত, পরবর্তী অঙ্ক। একটু কষ্ট হচ্ছে আমারও কথা বলতে, একটু রেস্ট নিয়ে নেই 2 মিনিট। একটু জল খেয়ে আবার ফিরে আসলাম। দেখো, এর পরবর্তী ম্যাথটি আমার হাতে আছে। ধানে চাল ও তুষের অনুপাত 7:3 হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে? ধানে, মনে করো তুমি মেশিনে ধান ভানতে নিয়ে গেছো, ধানে যদি চাল হয় 7 অনুপাত, তাহলে তুষ অর্থাৎ ধানের খোসা, তুষ হবে 3 অনুপাত। ধান ভানার পরে ধান ভেনে বাসায় নিয়ে আসছো, এবার এই ধানে চাল পেলা 7 কেজি, তুষ পেলা 3 কেজি। 7:3, চাল যদি হয় 7 কেজি, তাহলে তুষ হবে 3 কেজি। তার মানে তোমার হাতে ধান ছিল 10 কেজি। বোঝার চেষ্টা করো, 10 কেজি ধান তুমি ভানতে নিয়ে গেছো মেশিনে, মেশিন থেকে ধান ভেঙে নিয়ে আসছো বাসায়। তো বাসায় আসার পরে তুমি দেখলা যে তুমি 7 কেজি চাউল পেয়েছো এবং 3 কেজি তুষ পেয়েছো বা ধানের খোসা পেয়েছো। তার মানে 7 কেজি চাউল 3 কেজি তুষ যদি হয় ধান ভাঙার পরে, তাহলে ধান হলো আমার কত কেজি? 10 কেজি।
এতে শতকরা কি পরিমাণ চাল আছে? খেয়াল করো, টোটাল হচ্ছে 10 কেজি। 10 কেজির মধ্যে 7 কেজি হচ্ছে আমার চাউল, এটা পার্সেন্টে প্রকাশ করতে বলছে। 10 কেজি এর মধ্যে 7 কেজি হচ্ছে আমার চাউল, এটা পার্সেন্টে প্রকাশ করতে বলছে। 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যাবে। পার্সেন্টের আমার অর্থাৎ শতকরার খুব সুন্দর একটা ভিডিও আছে আমার 47 মিনিটের, ওখানে শতকরা সংক্রান্ত সকল খুঁটিনাটি আমি দিয়েছি, দেখে নিতে পারো। তাহলে 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট হয়ে যাবে। কাটাকাটি করে 0 0 7 10 70, অর্থাৎ 7 কেজি যদি হয় চাল, 3 কেজি হবে তুষ। তার মানে ধান হলো কত? 10 কেজি। 10 কেজির মধ্যে 7 কেজি যদি হয় চাউল, তাহলে সেটা কত পার্সেন্ট? 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যাবে 70%। এটা আসলে সহজে, যারা একটু ভালো তারা মেধা দিয়ে এই ধরনের করার দরকার হয় না, ব্রেন থেকেই অঙ্কটা বের করে ফেলতে পারবে যে 7 আর 3 10, 10-এর 7 মানে হচ্ছে 70%। তাহলে 70% হচ্ছে আমার চাউল, আর এই 30% হচ্ছে আমার কি? তুষ বা ধানের খোসা। নেক্সট ম্যাথে দেখো আছে কাগজের পূর্ব মূল্য এবং বর্তমান মূল্য 2:3। পূর্বের তুলনায় আমার হাতে যে কপিটা আছে, এই কপিটিতে অনেক ম্যাথ আছে, প্রায় 60-70টি ম্যাথ আছে। এই 60-70টি ম্যাথের ভিতর আমি যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে করাচ্ছি, এবং যেগুলো একটু ব্যতিক্রম। দেখো, কাগজের পূর্ব মূল্য বর্তমান মূল্য 2:3। কাগজের আগের দাম যদি 2 টাকা থাকতো, তাহলে এখন দাম হচ্ছে 3 টাকা। একটা কাগজ আগে দাম ছিল 2 টাকা, এখন দাম বেড়ে হয়েছে 3 টাকা। বলা হয়েছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে? আগে দাম ছিল 2 টাকা, বর্তমানে হচ্ছে 3 টাকা। দাম বাড়লো কয় টাকা? 1 টাকা। তাহলে 2 টাকায় যদি 1 টাকা বাড়ে, 2 টাকায় 1 টাকা বাড়ছে, কত পার্সেন্ট বাড়ছে সেটা পার্সেন্টে প্রকাশ করতে বলছে। শতকরায় 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যাবে। 2 দিয়ে 100কে কাটলে 50, অর্থাৎ 50%। ঠিক আছে, বুঝতে পেরেছো? আসলে এগুলো করার দরকার হয় না, যারা একটু ভালো বা আমার শতকরার ভিডিও লেসনটা দেখে আসো, বুঝতে পারবে যে 2-এর 3 অর্থাৎ 1 বাড়ছে। 2-এ যদি 1 বাড়ে তাহলে কত হয়? 50% হয়। এটা আমরা ব্রেন দিয়ে বুঝতে পারি, তবে সাধারণত সবাই বুঝতে পারবে না। যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা প্র্যাকটিস করলে আস্তে আস্তে বুঝতে পারবে, কিংবা জবের জন্য যারা মাত্র প্রস্তুতি শুরু করছে তাদের জন্য এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ হবে। এই অঙ্কটা দেখো, একজন ব্যক্তি প্রতি মাসে 400 টাকা সঞ্চয় করেন এবং তার মাসিক আয়ের 80% খরচ করেন। একজন ব্যক্তি প্রতি মাসে 400 টাকা সঞ্চয় করেন, তার সঞ্চয় করেন কত? 400 টাকা। প্রতি মাসে তিনি অনেক টাকা আয় করেন, তার মধ্যে সব ব্যয় করে এই 400 টাকা তিনি সঞ্চয় করেন, যেটা তার হাতে থেকে যায়। তার মাসিক আয়ের 80% খরচ করেন, তার মাসিক আয়ের 80% তিনি খরচ করেন। তার মাসিক আয় কত? খেয়াল করো, মাসিক আয়ের 80% তিনি খরচ করেন। তাহলে 80% যদি খরচ করেন, তাহলে সঞ্চয় করেন কত? 20%। টোটাল তার আয় হচ্ছে 100%। 100% মানেই হচ্ছে পূর্ণ স্যালারি বা পূর্ণ বেতন। এই 100% থেকে তিনি 80% খরচ করেন, আর 20% তিনি সঞ্চয় করেন। এই 20% সমান সমান হল 400 টাকা। 80% তিনি কি করেন? খরচ করেন। তাহলে সঞ্চয় করেন 20%। এই 20% সমান সমান হচ্ছে 400 টাকা। তিনি আগেই বলা হয়েছে যে একজন ব্যক্তি প্রতি মাসে 400 টাকা সঞ্চয় করেন। তাহলে 20% যদি 400 হয়, 1% সমান সমান হবে আমার 20টা দিকে সে ভাগ, 100% সমান সমান হবে 100% সমান সমান হবে 100টা দিকে সে গুণ। 0 0 0 0 2 2 4, অর্থাৎ 200। কি হলো এটা? 20, এখানে আসে 20, তাহলে 2000 টাকা। 100% সমান সমান 2000 টাকা। তাহলে আমরা দেখলাম যে একজন ব্যক্তি প্রতি মাসে 400 টাকা সঞ্চয় করেন, ব্যয় করেন 80%, তাহলে সঞ্চয় করেন 20%। এই 20% সমান সমানই হলো 400 টাকা। তাহলে 20% সমান সমান যদি 400 টাকা হয়, 100% সমান সমান 2000 টাকা। এই 2000 টাকা হচ্ছে তার আয়, ইনকাম। নেক্সট ম্যাথটি আছে, দেখো বলা হয়েছে করিম ও রহিম এর বেতনের অনুপাত 7:5। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি হলে রহিমের বেতন কত? করিম ও রহিমের বেতনের অনুপাত 7:5।
করিম এবং রহিম এর বেতনের অনুপাত হচ্ছে 7:5। করিম যদি 7 টাকা পায় রহিম পাবে 5 টাকা। করিম যদি 700 টাকা পায় রহিম পাবে 500 টাকা। করিম যদি 7 লক্ষ টাকা পায় রহিম পাবে 5 লক্ষ টাকা। অর্থাৎ সমান অনুপাতে বাড়বে কমবে। বলা হয়েছে করিম এবং রহিমের বেতন অনুপাত 7:5। এরপরে বলা হয়েছে করিম রহিমের থেকে 400 টাকা বেশি পায়। করিম রহিমের থেকে 400 টাকা বেশি পায়। খেয়াল করো যে তাহলে করিম যদি 7 টাকা পায় রহিম পাবে 5 টাকা। অর্থাৎ করিম রহিমের থেকে 2 অনুপাত বেশি টাকা পাবে। 7 আর 5 এর অনুপাতের এই অন্তর বা ব্যবধান কত? ব্যবধান হচ্ছে 2। অর্থাৎ 7 হচ্ছে 5-এর থেকে 2 বেশি। এই 2 অনুপাত সমান সমান হচ্ছে 400 টাকা। করিম এবং রহিমের বেতনের অনুপাত 7:5। তাহলে এখানে অনুপাতের ব্যবধান কত? 2। 7 থেকে 5 বিয়োগ দিলে 2। এই 2 অনুপাত সমান সমান হচ্ছে 400 টাকা। অর্থাৎ করিম রহিমের থেকে 2 অনুপাত টাকা বেশি পায়। 2 অনুপাত মানে কত টাকা বেশি পায়? প্রশ্নে বলা হয়েছে 400 টাকা। তাহলে এখানে বলা হয়েছে যে রহিমের বেতন কত? রহিমের বেতন কত? 5 অনুপাত সমান সমান কত? 2 অনুপাত সমান সমান যদি 400 হয় 1 অনুপাত সমান সমান 2 এদিকে এসে ভাগ, 5 অনুপাত সমান সমান 5 এদিকে এসে গুণ। তাহলে এটা দিয়ে 2 দিয়ে 4কে কাটলে হয় 2, 5 দুগুণি 10, 1000 টাকা। বুঝতে পেরেছো? আমরা চলে যাই নেক্সট ম্যাথে। নেক্সট ম্যাথটিতে বলা হয়েছে কোনো ক্লাসে x সংখ্যক ছাত্রী আছে। কোনো ক্লাসে x সংখ্যক ছাত্রী আছে এবং ছাত্রী ও ছাত্রের অনুপাত a:b। কোনো একটা ক্লাসে x সংখ্যক ছাত্রী আছে। ছাত্রী হচ্ছে x সংখ্যক ছাত্রী আছে। ছাত্রী ও ছাত্রের অনুপাত, খেয়াল করো, ছাত্রী ছাত্র এর অনুপাত হচ্ছে a:b। ছাত্রী যদি হয় x, আমরা ধরলাম ছাত্র সমান সমান হচ্ছে y। তার মানে ছাত্রী যদি হয় x তাহলে ছাত্র সমান সমান হচ্ছে y। আমরা ধরলাম ছাত্র সমান সমান y। তাহলে x:y সমান সমান হচ্ছে a:b। এখানে বলা হয়েছে ওই ক্লাসে কতজন ছাত্র আছে, অর্থাৎ y এর মান বের করতে বলছে। আবার বলি, দেখো কোনো ক্লাসে ছাত্রী আছে x জন। ছাত্রী আছে কতজন? x জন। বলা হয়েছে ছাত্র অর্থাৎ ছাত্রী এবং ছাত্রের অনুপাত হচ্ছে a:b। তাহলে ছাত্রী হচ্ছে x জন আর ছাত্র দেওয়া নেই। ছাত্র কতজন? আমরা ধরলাম ছাত্র সমান সমান হচ্ছে y জন। তাহলে x:y সমান সমান a:b। বের করতে বলা হয়েছে ওই ক্লাসে কতজন ছাত্র আছে, y এর মান বের করতে বলা হয়েছে। খুবই সহজ, আমরা লিখতে পারি x/y সমান সমান a/b। x/y সমান সমান a/b। এখান থেকে আমরা কি করতে পারি? দেখো এখানে কোনাকুনি, যেহেতু এই ওয়াইটাকে আমরা এখানে নিয়ে আসি তাহলে ওয়াই উপরে আসবে, এই এটাকে আমরা নিচে নিয়ে আসবো। এখানে উপরে এক্স আছে, এক্সই থাকবে, এ এখানে নিচে চলে আসবে, এই বি এখানে নিচে ছিল এখানে উপরে চলে আসবে bx। তাহলে ওয়াই সমান সমান bx/a। এখানে অনেকগুলো অপশন আছে, এর ভিতরে অ্যান্সার হবে bx/a। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্ক বিশেষ প্রিলিমিনারি, প্রাইমারি, নিবন্ধন ছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি পরীক্ষায়, ব্যাংক পরীক্ষায় এসে থাকে। দেখো বলা হয়েছে যে x/y সমান সমান a/b হলে y এর মান কত? আমরা তো জানি এটা কোনাকুনি গুণ, y এর সাথে a এর গুণ সম্পর্ক। তাহলে এই ওয়াইটাকে এখানে নিয়ে আসলাম উপরে, ওয়াইটাকে নিচে কিছু নেই, ওয়াইটাকে এখানে উপরে নিয়ে আসলাম, এটাকে এখানে নিচে নিয়ে আসলাম, বি এখানে ছিল, বিটাকে এখানে উপরে নিয়ে আসলাম, অর্থাৎ বি এর সাথে গুণ। এক্স এবং বি এর সম্পর্ক হচ্ছে গুণ। তাহলে আমি এখানে লিখলাম এক জায়গায় বি এবং এক্স এর সম্পর্ক হচ্ছে গুণ। এখানে ওয়াই নিচে ছিল, ওয়াই এর সাথে এ এর সম্পর্ক হচ্ছে গুণ। ওয়াই আর এ ইন্টারচেঞ্জ করে দিলাম, ওয়াইটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে দিয়ে দিলাম। তাহলে ওয়াই সমান সমান আমরা পেলাম bx/a, অর্থাৎ ছাত্র সংখ্যা হলো bx/a। আশা করি বুঝতে পেরেছো। কোথাও সমস্যা হলে কমেন্টে জানাও কিংবা আমার মেসেঞ্জারে নক দিতে পারো। নেক্সট ম্যাথ, আমার হাতে আরও কয়েকটা গণিত আছে। দেখো 3:5 অনুপাত বিশিষ্ট দুইটি সংখ্যার সমষ্টি 56 হলে সংখ্যা দুইটির অন্তর কত? 3:5 দুইটা অনুপাত, একটা অনুপাত যার পূর্ব রাশি 3 উত্তর রাশি 5। তাহলে
3:5, এই অনুপাতটার সমষ্টি হচ্ছে 56। সমষ্টি হচ্ছে 56। দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:5, যে দুইটি সংখ্যার সমষ্টি হচ্ছে 56 এবং অন্তর হচ্ছে বলা হয়েছে সংখ্যা দুটির অন্তর কত। তাহলে 3 এবং 5 এটা হচ্ছে সমষ্টি, 5 আর 3 এর অন্তর কত? অন্তর মানে ব্যবধান, 3 এবং 5 এর ব্যবধান হচ্ছে 2। সমষ্টি 5 আর 3 এর সমষ্টি কত? 8। এই 8 অনুপাত সমান সমান হচ্ছে 56। 8 অনুপাত সমান সমান 56। সমষ্টি হচ্ছে 56। দুইটা অনুপাতের সমষ্টি কত? 8। দুইটা অনুপাতের সমষ্টি কত? 8। দুইটা অনুপাতের অন্তর বা ব্যবধান কত? 2। সমষ্টি সমান সমান বলা হয়েছে 8, সরি 56। সমষ্টি সমান সমান হচ্ছে 56। তাহলে ব্যবধান কত? 2 অনুপাত সমান সমান কত? 8 অনুপাত সমান সমান 56। 1 অনুপাত সমান সমান 8 এদিকে এসে ভাগ, 2 অনুপাত সমান সমান 2 এদিকে এসে গুণ। 8 দিয়ে 56কে কাটলে 7 8 56, 7 2 14, এটাই হবে অ্যান্সার। নেক্সট ম্যাথ। বুঝতে কষ্ট হলে একটু ধীরে ধীরে আস্তে আস্তে ভিডিওগুলো দেখতে পারো, টেনে টেনে। নেক্সট ম্যাথে বলা হয়েছে ক, খ ও গ এর বেতনের অনুপাত 7:5:3। খ গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে ক এর বেতন কত? ক, খ এবং গ এর অনুপাত 7:5:3। ক ইস্টু খ ইস্টু গ এর বেতনের অনুপাত হচ্ছে 7:5:3। খ গ অপেক্ষা 22 টাকা বেশি পায়। খ গ অপেক্ষা 22 টাকা বেশি পায়। খেয়াল করো, এই দুইটার মধ্যে তুলনা। এটা হলো খ। খ গ অপেক্ষা 222 টাকা বেশি পাবে। অনুপাতের পার্থক্য কত? 5 এবং 3 অর্থাৎ 2। 2 অনুপাত ব্যবধান। এই 2 অনুপাত সমান সমান হচ্ছে 222 টাকা। তাহলে আবার বলি যে 5 এবং 3 এর অনুপাতের ব্যবধান কত? 2। এই 2 অনুপাতের ব্যবধানের জন্য সে খ কয়ের থেকে 222 টাকা বেশি পাচ্ছে। বলা হয়েছে কয়ের বেতন কত? কয়ের বেতন 7 অনুপাত। 7 অনুপাতের মান বের করতে হবে। 2 অনুপাত সমান সমান 222, 1 অনুপাত সমান সমান এই 2 এদিকে এসে ভাগ, 7 অনুপাত সমান সমান 7 এদিকে এসে গুণ। 2 দিয়ে 2 2 2 2কে কাটলে 1 1 1, 7 দিয়ে গুণ করলে 7 7 7, এটাই হবে আমার অ্যান্সার। ক খ গ এর অনুপাত 7:5:3। খ গ এর থেকে 222 টাকা বেশি পাবে। এটা হলো খ, গ এর থেকে 222 টাকা বেশি পাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি খ গ এর থেকে 2 অনুপাত বেশি পায়। আবার অঙ্কে বলা হয়েছে যে খ গ এর থেকে 222 টাকা বেশি পায়। তার মানে এই 2 অনুপাত বেশি মানেই হচ্ছে 222 টাকা বেশি। তার মানে এই 2 অনুপাত সমান সমান হচ্ছে 222 টাকা। 2 অনুপাত সমান সমান 222 টাকা। তাহলে ক হচ্ছে কত টাকা পায়? 7 অনুপাত। তাহলে 2 অনুপাত সমান সমান 222 হলে 7 অনুপাত সমান সমান 777 টাকা। তাহলে ক পাবে কত টাকা? 777 টাকা। বুঝতে কষ্ট হলে কমেন্টে জানাও কোথাও সমস্যা থাকলে। নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথ দেখো আছে বলা হয়েছে 3টি সংখ্যার অনুপাত 3:5:6। 3টি সংখ্যার অনুপাত 3:5:6। তাদের বর্গের সমষ্টি 360 হলে বৃহত্তম সংখ্যাটি কত? 3টি সংখ্যা 3, 5 এবং 6। আমি ধরি প্রথম সংখ্যাটা 3x, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 5x, আর তৃতীয় সংখ্যাটা হচ্ছে 6x। 3টি সংখ্যা, প্রথম সংখ্যাটি হচ্ছে 3, তিনটি সংখ্যা যার প্রথম সংখ্যা 3, দ্বিতীয় সংখ্যা 5 এবং তৃতীয় সংখ্যা 6। 3টি সংখ্যার অনুপাত হচ্ছে 3:5:6। এখন এই সংখ্যা 3টি কত আমি জানি না। ধরি প্রথম সংখ্যাটি 3x, দ্বিতীয় সংখ্যাটি 5x এবং তৃতীয় সংখ্যাটি 6x। বলা হয়েছে এই 3টি সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে এটার বর্গ করব, এটার বর্গ করব আর এটার বর্গ করব। এই 3টার বর্গের সমষ্টি হচ্ছে 360। তাহলে 360 বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যা কোনটা? বৃহত্তম সংখ্যা হচ্ছে 6x। এই 6x এর মান কত বাইর করতে হবে। 3x এর স্কোয়ার করলে কত হয়? 9x² +
25x² প্লাস 36x² সমান সমান 360। তাহলে 25 আর 9 হচ্ছে 34 আর 36 অর্থাৎ 70x² সমান সমান 360। সরি, ভুল লিখেছি, এটা 630। তাহলে এটা হবে আমার 630। 70x² আমি লিখতে পারি x² সমান সমান 0 0 কাটা যাবে, 7 দিয়ে 63কে কাটলে 9, তাহলে x সমান সমান 3। সব থেকে বড় সংখ্যা 6x এর মান কত? 6x এর মান কত? x সমান সমান যদি 3 হয় তাহলে 6x সমান সমান 318। এটাই হবে আমার অ্যান্সার। আবার বলি, তিনটি সংখ্যার অনুপাত 3:5:6। সংখ্যা তিনটে আমি ধরলাম, প্রথম সংখ্যাটা 3x, দ্বিতীয় সংখ্যাটা 5x এবং তৃতীয় সংখ্যাটা 6x। আমরা অনুপাতের অঙ্ক করতে গেলে এই ধরনের আরও কয়েকটা অঙ্ক আছে সামনে, সবসময় আমরা x দিয়ে গুণ করি। এই অনুপাতটাকে x দিয়ে গুণ করলাম, এই অনুপাতটাকে x দিয়ে গুণ করলাম, এই অনুপাতটাকে আমরা x দিয়ে গুণ করলাম সব সময়। তাহলে প্রথম সংখ্যাটা 3x, দ্বিতীয় সংখ্যাটা 5x, তৃতীয় সংখ্যাটি 6x। এই তিনটি সংখ্যার বর্গ করতে বলছে এবং তার সমষ্টি করতে বলছে, তাহলে মান হবে 630। তাহলে বড় সংখ্যাটার মান কত? বড় সংখ্যাটা হচ্ছে আমার 6x। 6x এর মান কত? এই অনুপাতটা আমরা, এই ইকুয়েশনটা আমরা করলে সমাধান করে পাই x সমান সমান 3। তাহলে 6x সমান সমান 18। এটাই হবে আমার অ্যান্সার, অর্থাৎ বড় সংখ্যাটা হবে 18। খেয়াল করো, বড় সংখ্যাটা 6 অনুপাত যদি 18 হয়, কত গুণ বাড়ছে? 3 গুণ। তাহলে এই সংখ্যাটা হবে 15, এই সংখ্যাটা হবে 9। 6-এর 3 গুণ 18, 5-এর 3 গুণ 15, 3-এর 3 গুণ 9। যদি এগুলো চাইনি, আমার কাছে শুধু এইটাই চেয়েছে যে বড় সংখ্যাটি কত। বড় সংখ্যাটি হচ্ছে 6x, 6x মানে হচ্ছে 18, তাহলে বড় সংখ্যাটি হচ্ছে 18। আমরা নেক্সট ম্যাথে চলে যাই। খুঁটিনাটি সব কিছুই শেখাবো। চাকুরি পাবে তোমরা, অবশ্যই পাবে যদি অঙ্কে ভালো করতে পারো। অঙ্ক এবং ইংরেজিতে সবথেকে বেশি মার্ক ভ্যারি করে। অঙ্ক এবং ইংরেজিতে ভালো মার্ক তুলতে পারলে অন্যদের থেকে অনেক বেশি মার্ক পাবে। বাংলা সাধারণ জ্ঞান এগুলো রাতারাতি পড়ে ভালো করা যায়, আর এর জন্য বাংলা সাধারণ জ্ঞানে সবাই প্রায় একই রকম মার্ক পায়। মার্ক ভ্যারি করে ইংলিশ এবং অঙ্কে। অঙ্ক এবং ইংরেজিতে একটু ভালো মার্ক তুলতে পারলে অন্যদের থেকে বেশি মার্ক পাবে এবং তোমার চাকুরি কেউ ঠেকাতে পারবে না। নেক্সট ম্যাথে আছে, ম্যাথ কতগুলো আছে হাতে? এখনও 15টা ম্যাথ আছে। কষ্ট হলে রেস্ট নাও, পরবর্তীতে আবার দেখো, ভিডিও আগে দেখো, আগে বুঝো এবং খাতায় নোট করো। নেক্সট ম্যাথে বলা হয়েছে, দেখো নেক্সট ম্যাথ খেয়াল করো। নেক্সট ম্যাথে বলা হয়েছে 1000 টাকা ক ও খ 1:4 অনুপাতে ভাগ করে নেয়। বলা হয়েছে যে 1000 টাকা ক এবং খ 1:4 অনুপাতে ভাগ করে নিবে। 1000 টাকা 1:4 অনুপাতে ভাগ করলে কত হয়? 4 এবং 5, 1000কে 5 দিয়ে ভাগ করলে হয় কত? 200। তার মানে 1 সমান সমান যদি হয় 200, 4 সমান সমান হবে হচ্ছে আমার 800। অনুপাতের আরও একটা ভিডিও লেসন আছে আমার, সেখানে এইগুলো ব্যাখ্যা দেওয়া আছে যে 1000কে 1:4 অনুপাতে ভাগ করলে কত হয়? 200 এবং 800। বলা হয়েছে 1000 টাকা দুইজন ক এবং খ ভাগ করে নিবে 1:4 অনুপাতে। তাহলে ক যদি 1 টাকা পায়, খ পাবে 4 টাকা। এই 1:4 অনুপাতে ভাগ করলে ক এর টাকা আসে 200 টাকা, খ এর টাকা আসে 800 টাকা। তাহলে 1000 টাকা ক এবং খ 1:4 অনুপাতে ভাগ করলো, ক পেল 200 টাকা, খ পেল 800 টাকা। এরপরে বলা হয়েছে খ এর অংশ, এই যে খ যে 800 টাকা পেল, খ কত পেল? 800 টাকা। খ যে 800 টাকা পেল, আমরা এবার উপরের অংশ বাদ, খ যে 800 টাকা পেল, এই টাকা সে নিজ, তার মা এবং তার মেয়ের মধ্যে 2:1:1 অনুপাতে ভাগ করে দিল। এই 800 টাকা সে নিজে, তার মা এবং তার মেয়ের মধ্যে 2:1:1 অনুপাতে ভাগ করে দিল। তাহলে বলা হয়েছে যে তার মেয়ে কত টাকা পাবে? 1 সমান সমান কত টাকা পাবে? 800কে 2:1:1 অনুপাতে ভাগ করলে আমরা কি পাই? 2, 1, 1 যোগ করলে কত হয়? 2 এর 1 3, 3 আর 1 4। এই 800কে 4 দিয়ে ভাগ করলে হয় 4 দুগুণী
800 200, তাহলে 1 সমান সমান হবে 200, 1 সমান সমান হবে 200, 2 সমান সমান হবে 400। তাহলে সে নিজে পাবে 400 টাকা, তার মা পাবে 200 টাকা এবং তার মেয়ে পাবে 200 টাকা। 200 200 400 এগুলো যোগ করলে হয় 800। তাহলে খ যে 800 টাকা পেলো, এই যে খ এখানে যে 800 টাকা পেলো, এই 800 টাকাকে 2:1:1 অনুপাতে ভাগ করলে আমরা পাই 200 200 400। এগুলো সব দরকার নেই, আমার এই একটা হলেই হবে। বলা হয়েছে যে তার মেয়ে কত টাকা পাবে, তার মেয়ে পাবে 200 টাকা। কিভাবে ভাগ করলাম, অনুপাত 3টা যোগ করব, 2 আর 1 যোগ করলে হয় 4, এই 800কে 4 দিয়ে ভাগ করলে হয় 200, তার মানে 200 1 অনুপাত সমান সমান 200। এরপরে দেখো বলা হয়েছে যে 210টি আম 3 ভাইয়ের মধ্যে 1:1 1/3:1/5:1/6 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে। 210 টাকা, 210 টাকা 1/3:1/5:1/6 অনুপাতে ভাগ করে দিলে প্রথমজন কত টাকা পাবে। 210টি আম, সরি নট টাকা, 210টি আম এই 3 অনুপাতে ভাগ করব, 3 অনুপাতে ভাগ করব। তাহলে 3 অনুপাতে কীভাবে ভাগ করব, সহজ। দেখো আমরা সবসময় এরকম যদি অনুপাত থাকে 1/3 1/5 1/6 এরকম যদি অনুপাত থাকে, তাহলে এই অনুপাতগুলো ভগ্নাংশ। আমরা এই ভগ্নাংশের হরগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ করব। 3 5 এবং 6 এর লসাগু কত, 30। তাহলে এটাকে লিখব আমরা, এখানে লিখব 30, এটা হয়ে যাবে 30, এটা হয়ে যাবে 30। তাহলে 3কে লিখলাম 30, 5কেও লিখলাম 30, 6কেও লিখলাম 30। 3-এর 10 গুণ, 1-এর 10 গুণ 10, 5-এর 6 গুণ, 1-এর 6 গুণ 6, 6-এর 5 গুণ, 1-এর 5 গুণ 5। তার মানে এবার মনে করি মাঝের এইটা নেই, 30/10, 30/6, 30/5, অর্থাৎ 30 ভাগের 10 ভাগ পাবে প্রথমজন, 30 ভাগের 6 ভাগ পাবে দ্বিতীয়জন, 30 ভাগের 5 ভাগ পাবে তৃতীয়জন। তাহলে বলা হয়েছে যে প্রথমজন কতটি আম পাবে, প্রথমজন পাবে 210 এর 30 ভাগের 10 ভাগ। প্রথমজন 210 এর 30 ভাগের 10 ভাগ পাবে, কাটাকাটি করো, 3 7 21 70। তাহলে প্রথমজন 70টি আম পাবে। খুবই সুন্দর এবং খুবই সহজ। এই ভগ্নাংশের ঠিক সেম একটা ভিডিও লেসন আমার দেওয়া আছে, যেখানে এই ধরনের অনেকগুলো ম্যাথ দেওয়া আছে। ওই ম্যাথগুলো মূলত দেওয়া আছে যে একটি বাঁশের এত শতাংশ লাল, এত শতাংশ পানির নিচে, এত শতাংশ মাটির মধ্যে থাকলে কত অংশ উপরে আছে, কত অংশ নিচে আছে, ঠিক এইরকম। নেক্সট ম্যাথে আসো। নেক্সট ম্যাথে বলা হয়েছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে 3টি কোণের মান কত। এই একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত হচ্ছে 3:4:5, তাহলে প্রত্যেকটা কোণের মান কত। ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ। ত্রিভুজের 3টি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিকে 3 4 5 অনুপাতে ভাগ করে দেব, অর্থাৎ এই কোণের মান 3 হলে এই কোণের মান 4 হবে, এই কোণের মান 5 হবে। এবার 180কে 3 অনুপাতে কীভাবে ভাগ করব, 3টে অনুপাত যোগ করো, 3টে অনুপাত যোগ করলে 5 আর 4 9, 9 আর 3 12 হয়। ঠিক আছে, 3 ভাগ 4 ভাগ, এটা যদি 3 ভাগ হয়, এটা 4 ভাগ, এটা 5 ভাগ, 3 ভাগ 4 ভাগ 5 ভাগ যোগ করলে হয় মোট 12 ভাগ। তাহলে খেয়াল করো, প্রথমটা হচ্ছে এই প্রথম কোণটা হচ্ছে 180 এর টোটাল হচ্ছে 12 ভাগ, 180 এর 12 ভাগের 3 ভাগ। দ্বিতীয় কোণটা হবে 180 এর 12 ভাগের 4 ভাগ। তৃতীয় কোণটা হবে 180 এর 12 ভাগের 5 ভাগ। কাটাকাটি করো, 12 দিয়ে 180কে কাটলে 15, 12 দিয়ে 180কে কাটলে 15, 12 দিয়ে 180কে কাটলে 15, 3 15 45, 4 15 60, 5 15 75। তাহলে প্রথম কোণের মান হবে 45, দ্বিতীয় কোণের মান হবে 60 আর তৃতীয় কোণের মান হবে 70, 75।
বোঝা গেছে যে ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে 3:4:5। তাহলে ত্রিভুজের 3টি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের মান কত? এই ত্রিভুজের এই অনুপাত 3টি যোগ করলে হয় 12। প্রথম কোণটা হবে 180 ডিগ্রি এর 12 ভাগের 3 ভাগ। দ্বিতীয় কোণটা হবে 180 ডিগ্রি এর 12 ভাগের 4 ভাগ, এই 4 ভাগ। আর তৃতীয় কোণটা হবে 180 এর 12 ভাগের 5 ভাগ। প্রথমটা 3 ভাগ, পরেরটা 4 ভাগ, পরেরটা 5 ভাগ। আর এই সবগুলো ভাগ যোগ করলে হয় 12 ভাগ। তাহলে এটা হবে 45 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি, এটা হবে 75 ডিগ্রি। 45, 60 এবং 75 এই তিনটাই হবে আমার অ্যান্সার। নেক্সট ম্যাথে দেখো, নেক্সট ম্যাথে বলা হয়েছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 5:6:7 হলে একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত হচ্ছে 5:6:7। বড় কোণের মান কত? আগের অঙ্কটার মতো এটা হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। 7 আর 6 13, 13 আর 5 18, যোগ করলে হয় 18। তাহলে বড় কোণটা হচ্ছে 7, বড় কোণের অনুপাত 7, অর্থাৎ বড় কোণটা হবে 180 ডিগ্রি এর 18 ভাগের 7 ভাগ। 3টা কোণের অনুপাত 5:6:7, সব থেকে বড় কোণ হচ্ছে 7 অনুপাত। তাহলে এই 3টা অনুপাত যোগ করলে হয় 18। 3টা কোণের মান হচ্ছে 180, বড় কোণটা হবে 180 এর 18 ভাগের 7 ভাগ। বড় কোণটা কত ভাগ? 7 ভাগ। সবগুলো ভাগ যোগ করলে কত হয়? 18 ভাগ। তাহলে বড় কোণটা হবে 18 ভাগের 7 ভাগ। বড় কোণটা হবে 18 ভাগের 7 ভাগ। কিসের 18 ভাগের 7 ভাগ? 3টা কোণের মান যা। 3টা কোণের মান কত? 180। তাহলে 180 এর 18 ভাগের 7 ভাগ। কাটাকাটি করলে কত হয়? 18 দিয়ে 18 কাটলে 10, 70। অর্থাৎ এখানে বড় কোণ 7 সমান সমান 70। এখানে বড় কোণের মান হচ্ছে 70 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:5:3 হলে ছোট কোণটির মান কত? তাহলে ছোট কোণটির মান কত হবে? 2:5:3। 180 এর ছোট কোণটি কত? 2 ভাগ। 5 আর 3 8 আর 2 10, 18 দুগুণে 36। খুবই সহজ। আগের যে দুইটা অঙ্ক করলাম ঠিক তেমনি করলাম এইটা। 2:5:3, মোট হচ্ছে 10 ভাগ। 5 আর 3 8 আর 2 10। 10 ভাগের মধ্যে সব থেকে ছোট 2 ভাগ। 10 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে ছোট কোণ কিসের? 180 ডিগ্রি এর। তাহলে 180 ডিগ্রি এর 10 ভাগের 2 ভাগ হচ্ছে সব থেকে ছোট কোণ। কাটাকাটি করলে পাই 36। 3টা অঙ্কই করলাম একই রকম। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। তারপরে সমস্যা থাকলে কমেন্টে জানাও। কোনো চতুর্ভুজের 4 কোণ অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের মান কত? ঠিক এইরকমই। ত্রিভুজ যেমন করছি চতুর্ভুজও তেমনি। অনুপাত হচ্ছে 1:2:2:3। তাহলে মোট সবগুলো যোগ করলে কত হয়? 3 আর 2 5, 5 আর 2 7 আর 1, মোট কত ভাগ? 8 ভাগ। বৃহত্তম কোণ হবে কত? 3 ভাগ। 8 ভাগের 3 ভাগ। 8 ভাগের 3 ভাগ। 3টা অনুপাত 4টা অনুপাত, 4টা অনুপাত যোগ করলে হয় 8। এই 8 ভাগের 3 ভাগ হচ্ছে বৃহত্তম কোণ। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের 4 কোণের ভিতরে বৃহত্তম কোণ হচ্ছে 8 ভাগের 3 ভাগ। এই সবগুলো ভাগ যোগ করলে 8 ভাগ। সবগুলো যোগ করলে হবে 8 ভাগ। বৃহত্তম কোণ হচ্ছে কোনটা? 3 ভাগ। তাহলে 8 ভাগের 3 ভাগ হবে বৃহত্তম কোণ। কত ডিগ্রি এর? চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি এর 8 ভাগের 3 ভাগ হচ্ছে বৃহত্তম কোণ। কাটাকাটি করো। 8 দিয়ে 360কে কাটলে কত হয়? 45, 45। 3 45-এ কত হয়? 3 4 12, 120, 135। 135 ডিগ্রি, এটাই হবে আমার অ্যান্সার। নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথে দেখো বলা হয়েছে যে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে 3:7:10 অনুপাতে টুকরো করে টুকরোগুলোর সাইজ কত হবে? একটা বাঁশ যেটা দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, এটাকে আমি 3:7:10 অনুপাতে ভাগ করব। তাহলে এটা যদি 3 ভাগ হয় এটা হবে 7 ভাগ, এটা হবে 10 ভাগ। এই সবগুলো ভাগ যোগ করলে 10 আর 7 17 আর 3 20 ভাগ। তাহলে প্রথম বাঁশের দৈর্ঘ্য হবে 60 ভাগের 20 ভাগের 3 ভাগ। 3 ভাগ 7 ভাগ 10 ভাগ, টোটাল 20 ভাগ। 20 ভাগের 3 ভাগ, 20 ভাগের 3 ভাগ হলো প্রথম বাঁশের দৈর্ঘ্য।
দ্বিতীয় খণ্ডের দৈর্ঘ্য হবে 60-এর টোটাল হচ্ছে 60 মিটার বাঁশ, 60-এর 20 ভাগের 7 ভাগ। আর তৃতীয় খণ্ড বাঁশের দৈর্ঘ্য হবে 60-এর 20 ভাগের 10 ভাগ। টোটাল হচ্ছে 20 ভাগ। প্রথমটা হচ্ছে 20 ভাগের 3 ভাগ, পরেরটা হচ্ছে 20 ভাগের 7 ভাগ, তারপরেরটা হচ্ছে 20 ভাগের 10 ভাগ। বাঁশের দৈর্ঘ্য 60 মিটার 60 মিটার 60 মিটার। কাটাকাটি করো, 20 দিয়ে 60কে কাটলে 3, 20 দিয়ে 60কে কাটলে 3, 20 দিয়ে 60কে কাটলে 3, তাহলে 3 3 9, 3 7 21, 3 10 30। এটা হলো একটা বাঁশ, 60 মিটারের একটা বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে এটা ছিল 60 মিটার। তাহলে প্রথমটা হবে, প্রথম বাঁশের দৈর্ঘ্য হবে, প্রথম বাঁশের খণ্ডের দৈর্ঘ্য হবে 9 মিটার, তারপরের খণ্ড হবে 21 মিটার, তারপরের খণ্ড হবে 30 মিটার। নেক্সট ম্যাথ দেখো, অঙ্ক ধৈর্য ধরে করতে হবে, ধৈর্য ধরে না করলে জব হবে না। নেক্সট ম্যাথে কি বলা হয়েছে, দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 3/1 অংশ হলে সংখ্যা দুইটির অনুপাত কত? দুইটি সংখ্যার বিয়োগফল, যে যেমন স্টুডেন্ট সে তেমন বুঝবে। যে দুর্বল স্টুডেন্ট সে কম বুঝবে, যে সবল স্টুডেন্ট সে বেশি বুঝবে। তবে যে দুর্বল স্টুডেন্ট সে যদি বোঝার চেষ্টা করে সেও একসময় অনেক বেশি বুঝবে, কারণ আজ যে সবল স্টুডেন্ট সেও একসময় দুর্বল ছিল। তুমি হতে পারো দুর্বল, বোঝার চেষ্টা করো, বারবার দেখো, তুমি একসময় সবল হবে। আর আমি যে পদ্ধতিতে করাচ্ছি এটাই সবথেকে বেস্ট পদ্ধতি, এটা কোনো শর্টকাট নয়, এটা বেসিক শিখতে হবে। বেসিক বুঝলে তুমি হাজারো শর্টকাট উপায়ে অঙ্কের অ্যান্সার বের করে দিতে পারবে। নো শর্টকাট বাস, শর্টকাট মানেই হচ্ছে বাস খাওয়া, শর্টকাট করলেই বাস খাবে। তাই আমরা বাস পদ্ধতিতে না গিয়ে, শর্টকাটে না গিয়ে আমরা বেসিক শিখে অঙ্ক করি। দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 3/1 অংশ, সংখ্যা দুইটির অনুপাত কত? দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 3/1। দুইটি সংখ্যা, মনে করো এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, দুইটি সংখ্যার বিয়োগফল সমান সমান হবে তাদের যোগফলের 3/1 অংশ। বোঝার চেষ্টা করো, দুইটি সংখ্যার বিয়োগফল, এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, এই দুইটা সংখ্যার বিয়োগফল সমান সমান ফল কি হবে? তাদের যোগফলের 3/1 ভাগ। তাদের যোগফলের 3/1 ভাগ, যোগফলকে 3 দিয়ে ভাগ করব। এটাকে আমরা করলে কি পাই? অর thrice x minus thrice y সমান সমান x plus y। thrice x থেকে x গেলে twice x সমান সমান thrice y এই পাশে আসলে 4y। তাদের অনুপাত কত? তাহলে এখানে লিখতে পারি x by y সমান সমান 4/2। এই yটাকে এদিকে নিচে নিয়ে আসছি, এই 2টাকে এদিকে নিয়ে আসছি, তাহলে 2 দিয়ে কাটলে কত হয়? 2। তাহলে 2/1 সমান সমান 2:1। খুব সুন্দর এবং খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দুইটি সংখ্যার বিয়োগফল হবে তাদের যোগফলের 3/1 ভাগ, মানে 3 দিয়ে ভাগ করব। ইকুয়েশনটা করলে আমরা পাই x by y সমান সমান 2:1। এটাই হলো অ্যান্সার। অঙ্ক প্রথমে পড়লে বুঝতে না পারলে মনে হবে খুবই কঠিন, আর বুঝতে পারলে এর একটা অঙ্কের অ্যান্সার বেরিয়ে যাবে মাত্র 10 সেকেন্ডের ভিতর। অঙ্কটা পড়লা, তুমি বুঝতে পারলা, অঙ্কটা অ্যান্সার বের করতে 10 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক করতে সর্বোচ্চ সময় লাগবে 12 থেকে 15 সেকেন্ড। নেক্সট ম্যাথ দেখো, দুইটি সংখ্যার অনুপাত 5:8। উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাত 2:3 হয়, সংখ্যা দুইটি কত? দুইটি সংখ্যার অনুপাত 5:8। 5:8। উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাত 2:3 হবে, সংখ্যা দুইটি কত? অপশন দেখো আছে 7 ও 11, 10 ও 14, 10 ও 16, 12 ও 18। দুইটা সংখ্যা 7 আর 10, 7 আর 11, অথবা 10 আর 14, অথবা 10 আর 16, অথবা 12 আর 18। বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত 5:8। উভয়ের সাথে 2 যোগ করলে, এই দুইটা সংখ্যার সাথে 2 যোগ করলে, অথবা এই দুইটা সংখ্যার সাথে 2 যোগ করলে, অথবা এই দুইটা সংখ্যার সাথে 2 যোগ করলে, অথবা এই দুইটা সংখ্যার সাথে 2 যোগ করলে অনুপাত হবে 2:3। সংখ্যা দুইটি কত? এই যে 4টা অপশান আছে, একটা অপশন, 2টা অপশন, 3টা অপশন, 4টা অপশন, এই 4টা অপশনের মধ্যে যে কোনো 2টা সংখ্যা আছে যার অনুপাত হচ্ছে 5:8।
এই 4টা অপশনের মধ্যে একটা অপশন আছে যার অনুপাত হলো 5:8। যে অপশনটা অনুপাত 5:8 আছে ওইটার সাথে আমি যদি 2 যোগ করি, আমি যদি দুই পাশেই 2 যোগ করি তাহলে অনুপাত হবে 2:3। 2 যোগ করব, তারপর অনুপাত 2:3 হবে। এখন অনুপাতটা হচ্ছে 5:8। তাহলে সংখ্যাটি কত? এখানে যে 4টা অপশান আছে এর ভিতরে 5:8 অনুপাতে কোন সংখ্যাটি আছে? এটার সাথে এটা মিলে না। 5 দিয়ে 10 2 গুণ, 8 দিয়ে 2 গুণ 16 মিলে না। 5 দিয়ে 12 মিলে না, ভাগ হয় না, গুণ হয় না। 5 দিয়ে 10 2 গুণ, 8 দিয়ে 16 2 গুণ, এই সংখ্যাটা মিলে। 5:8 অনুপাতে এই সংখ্যাটা আছে, এই দুইটা সংখ্যা আছে 10:10 ও 16। 5:8 অনুপাতে দুইটা সংখ্যা, সেই দুইটা সংখ্যা হলো 10 এবং 16। বলা হয়েছে যে দুইটা সংখ্যা 5:8 অনুপাতে আছে, তাদের সাথে এই দুইটা সংখ্যার সাথে এদিকে 2 যোগ করব, এদিকে 2 যোগ করব, তাহলে 2:3 হবে। তাহলে সংখ্যা দুইটি কত? 5:8 অনুপাতে এখানে যে সংখ্যাগুলো আছে এতে একটাই আছে, এইটি হবে আমার অ্যান্সার। অর্থাৎ এই 2 যোগ করলে 2:3 হবে, এগুলো আমার করার দরকার হবে না। অনেকে বুঝে না, না বুঝে এগুলো করতে যায়, এগুলো করতে গেলেই অনেক সময় নষ্ট হয়ে যায়। অ্যান্সার বের হবে কিন্তু সময় লাগবে অনেক বেশি। প্রথমেই বলা হয়েছে দুইটা সংখ্যা আছে, যে দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে 5:8। অপশনগুলোর মধ্যে একটা, এই যে এই দুইটা সংখ্যাই আছে, একটা অপশনই আছে যেটা 5:8 অনুপাতে আছে। তার মানে এইটাই হবে আমার অ্যান্সার। এই 2 যোগ করার দরকার নেই, 2:3 অনুপাত বের করারও দরকার নেই। অর্থাৎ এই প্রশ্নে যেটুকু বাড়িয়েছে এই জিনিসটুকু আমার করার কোনো দরকার নেই। আমি সোজা 5:8 অনুপাতে এইটা আছে, এইটাই হবে আমার অ্যান্সার। এই ধরনের আরও 2-1টা অঙ্ক আছে আমার কাছে, যেখানে প্রশ্নে অনেক কথা থাকে যেগুলো দরকার হয় না। দেখো এর পরের অঙ্কটা দেখো আমার হাতে আছে, যে যদি কোনো স্কুলের ছাত্রীদের 3-এর 1 অংশ ওই স্কুলের মোট ছাত্রছাত্রীদের 5-এর 1 অংশের সমান হয়, তাহলে স্কুলটিতে ছাত্রছাত্রী কত? যদি কোনো স্কুলের ছাত্রীদের 3-এর 1 অংশ ওই স্কুলের মোট ছাত্রছাত্রীদের 5-এর 1 অংশ, ছাত্র এবং ছাত্রী, আমরা ছাত্র ধরলাম x এবং ছাত্রী ধরলাম y। কোনো একটা স্কুলে ছাত্র সংখ্যা আছে x, ছাত্রী সংখ্যা আছে y। প্রশ্নটা দেখো কঠিন মনে হবে, যে যদি কোনো স্কুলের ছাত্রীদের 3-এর 1 অংশ ওই স্কুলের মোট ছাত্রছাত্রীদের 5-এর 1 অংশের সমান হয়, তাহলে ছাত্রছাত্রী অনুপাত কত হবে? প্রশ্নটা অনেক কঠিন, বুঝতে পারলে 15 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের হয়ে যাবে। আমি ধরি ছাত্র x, ছাত্রী y। প্রশ্নে বলা হয়েছে কোনো স্কুলের ছাত্রীদের 3-এর 1 অংশ, এটা হচ্ছে ছাত্রী, ছাত্রীদের 3-এর 1 অংশ মানে y এর 3 ভাগের 1 ভাগ, y এর 3 ভাগের 1 ভাগ সমান সমান মোট ছাত্রছাত্রীর 5-এর 1 ভাগ। মোট ছাত্রছাত্রী কত? x প্লাস y। মোট ছাত্রছাত্রীর 5 ভাগের 1 ভাগ মানে 5 দিয়ে ভাগ, 5 ভাগের 1 ভাগ মানে 5 দিয়ে ভাগ। প্রশ্নটা কঠিন ছিল, এখন কিন্তু সহজ হয়ে গেল এই ইকুয়েশনটা বসানোর পরে। কোনো স্কুলের মোট ছাত্রী সংখ্যার 3 ভাগের 1 ভাগ সমান সমান মোট ছাত্রছাত্রীর 5 ভাগের 1 ভাগ। ছাত্রী কত? y। মোট ছাত্রছাত্রী কত? x প্লাস y। ছাত্রী এর 3 ভাগের 1 ভাগ সমান সমান ছাত্রছাত্রীর 5 ভাগের 1 ভাগ। ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত? গুণাগুণি গুণ করো, 5 গুণ y, অথবা আমি এক্সটাকে এদিকে রাখতে, আচ্ছা 5 গুণ y সমান সমান 5y, থ্রাইজ x প্লাস থ্রাইজ y করো। 5y থেকে থ্রাইজ y গেলে এদিকে থাকবে আমার 2y, এদিকে থাকবে আমার থ্রাইজ x। তাহলে আমি লিখতে পারি x বাই y সমান সমান 3/2, x বাই y, সরি 2 তো এদিকে উপরে আছে, 2 উপরেই থাকবে, 2/3 সমান সমান 2:3। এটাই হলো আমার অ্যান্সার। খুবই সহজ, বুঝতে পারলে প্রশ্ন পড়বে আর এইটা লিখবে, প্রশ্ন পড়বে আর ইকুয়েশনটা লিখবে। এটা করতে লাগবে 10 সেকেন্ড, প্রশ্নটা পড়তে 5 সেকেন্ড, বুঝতে 5 সেকেন্ড, টোটাল 15 সেকেন্ডের ভিতরে একটা অঙ্কের অ্যান্সার বেরিয়ে যাবে। আর যদি এটা রিটেন আকারে আসে তাহলে এইটাই একটু ভেঙে ভেঙে 2-4 কথা ঢুকিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। এখানে 2-1টা কথা ঢুকিয়ে দিলে হবে, যে শর্ত মতে
হ্যাঁ, ছাত্র সংখ্যা x, ছাত্রী সংখ্যা y, একটু কথাই লিখলে অঙ্কটা হয়ে গেল, মার্ক কাটতে পারবে না, অঙ্ক ঠিক থাকলে হলো। দেখো বলা হয়েছে যে একটি জমিতে সেচ সুবিধা ব্যবহারের আগে ও পরের উৎপাদিত ফসলের অনুপাত 4:7। একটি জমিতে সেচ সুবিধা আসার পূর্বের এবং পরের অনুপাত হচ্ছে 4:7। একটা জমিতে আগে যেখানে 4 কুইন্টাল ধান উৎপন্ন হতো তখন সেচ সুবিধা ছিল না, এখন সেচ সুবিধা আসছে। পূর্বে যখন সেচের সুবিধা ছিল না, পানির ব্যবস্থা ছিল না, তখন 4 কুইন্টাল ধান হতো, এখন সেচ সুবিধা আসছে, পানির সুযোগ সুবিধা আসছে বিধায় এখন সেখানে 7 কুইন্টাল ধান উৎপন্ন হয়। আগে যেখানে 4 কুইন্টাল উৎপন্ন হতো এখন সেখানে 7 কুইন্টাল ধান উৎপন্ন হয়। ওই জমিতে সেচ সুবিধা আসার আগে 25.6 কুইন্টাল ফসল উৎপাদন হলে সেচ সুবিধা আসার পরে বর্তমানে কত কুইন্টাল ফসল উৎপাদন হবে? প্রশ্নটা বিশাল বড়, অঙ্কটা 10 সেকেন্ডের। পূর্বে 4 কুইন্টাল হলে বর্তমানে 7 কুইন্টাল। পূর্বে যদি 25.6 কুইন্টাল হয়, পূর্বে যদি 25.6 কুইন্টাল হয়, বর্তমানে কত কুইন্টাল হবে এটা বের করতে বলছে। খুবই সহজ। আগে যদি 4 কুইন্টাল হতো এখন হয় 7 কুইন্টাল। আগে যদি 1 কুইন্টাল হতো এখন হয় 7/4 কুইন্টাল, চারিদিকে সে ভাগ। আগে যদি 25.6 কুইন্টাল হতো এখন হবে 25.6 দিকে সে গুণ, এখানে দশমিক, মনে করো এখানে দশমিক নাই, কাটাকাটি করো। 4 × 24, 4 × 4 = 64, 7 64-তে গুণ করলে 4 × 7 = 28, 8, 6 × 7 = 42 আর 2 = 43, 44, 448। এটা দশমিক ছিল, একটা দশমিক, 44.8 কেজি। বুঝতে পারছো? আগে 7 কুইন্টাল হলে বর্তমানে, আগে 4 কুইন্টাল হলে বর্তমানে 7 কুইন্টাল, আগে 4 কুইন্টাল হলে বর্তমানে 7 কুইন্টাল, আগে 25.6 কুইন্টাল হলে বর্তমানে 44.8 কুইন্টাল। এটাই হলো আমার অ্যান্সার। আর এই অঙ্কটা তুমি আমার সাথে এখন পড়লে পরীক্ষার হলে যখন আসবে তখন এই অঙ্কটা করতে তোমার এতটা দ্রুত প্রশ্নও পড়ার দরকার হবে না। কারণ অঙ্ক যদি তুমি বাসায় বেশি প্র্যাকটিস করো, পরীক্ষার হলে প্রশ্নটা একটু পড়লেই বুঝতে পারবে ওই অঙ্কটা, তার মানে প্রশ্নটা পুরোটা দরকার হবে না, তুমি এই অঙ্কের অ্যান্সার বের করতে পারবে মাত্র 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে। নেক্সট ম্যাথ খেয়াল করো। ধান ও ধান থেকে উৎপন্ন চালের পরিমাণ অনুপাত 4:3। আবার একটু রেস্ট নিয়ে আসলাম 2 মিনিটের জন্য, কারণ একটানা বকবক করতে আসলে অনেকক্ষণ কষ্ট হয়। তোমরা একটু রেস্ট নিয়ে নিতে পারো। দেখো পরবর্তী ম্যাথটি আমার হাতে আছে যে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 4:3 এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 5:4। 1 কুইন্টাল ধান থেকে উৎপন্ন চাল ও 1 কুইন্টাল গম থেকে উৎপন্ন সুজির অনুপাত কত? প্রথম দিকের অঙ্কগুলো একটু সহজ ছিল, শেষের দিকের অঙ্কগুলো একটু কঠিন হবে। নেক্সট ম্যাথ, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরি পরীক্ষায় হাজার বার আসছে। ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 4:3, ধান এবং ধান থেকে উৎপন্ন চালের অনুপাত হচ্ছে 4:3। এরপরে বলা হয়েছে গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 5:4। 5:4। ধান যদি হয় 4 কেজি, চাল হবে 3 কেজি, তার মানে 1 কেজি হবে তুষ বা খোসা, ধানের খোসা। গম যদি হয় 5 কেজি, 5 কেজি গম থেকে 4 কেজি সুজি হয়, 1 কেজি হয় গমের খোসা বা অন্যান্য অংশ। এরপরে বলা হয়েছে 1 কুইন্টাল ধান থেকে উৎপন্ন চাল এবং 1 কুইন্টাল গম থেকে উৎপন্ন সুজির অনুপাত কত? তাহলে এটা হলো ধান আর এটা হলো চাল, এই 3 হলো আমার চাল, এটা হলো আমার ধান, আর এই 4 হলো আমার সুজি। তাহলে এখান থেকে বলা হয়েছে যে 1 কুইন্টাল ধান এবং 1 কুইন্টাল গম থেকে উৎপন্ন চাল এবং সুজির অনুপাত কত? এখানে ধান যদি হয় 4 কেজি, 4 কেজি, এখানে গম হবে আমার 5 কেজি। এই দুইটা কিন্তু সমান না, 4 আর 5 কি সমান? সমান না। আমরা কোনো কিছু তুলনা করতে হলে দুইটা সমান করতে হয় আগে। এবার দেখো আমরা এই 4 আর 5কে আমরা সমান করে দেব। 4 আর 5-এর লসাগু কত? এখানে আমরা 4 এবং 5কে সমান বানাবো, অর্থাৎ ধান এবং চাল সমান বানাবো। 4 এবং 5-এর লসাগু 20, তাহলে এখানে লিখলাম আমরা 20 কেজি গম। 20 কেজি গম।
4কে যদি আমরা 20 লিখি তাহলে এখানে লিখতে পারি 20 কেজি ধান। খেয়াল করো 5কে যখন আমি 20 লিখলাম অর্থাৎ 4 5 20, 4 গুণ বাড়িয়ে লিখলাম, এটাকে আমার 4 গুণ বাড়িয়ে লিখতে হবে 16, অর্থাৎ 20 কেজি 5 কেজি গম থেকে 4 কেজি সুজি হলে 20 কেজি গম থেকে 16 কেজি সুজি হবে। ঠিক তেমনি 4কে লিখলাম আমরা 20, অর্থাৎ 5 গুণ বাড়ছে, 3-এর 5 গুণ বাড়লে হবে 15, অর্থাৎ 4 কেজি ধান থেকে 3 কেজি চাউল হলে 20 কেজি ধান থেকে 15 কেজি চাউল হবে। এখানে 20 কেজি ধান, এখানে 20 কেজি গম। আগে ছিল 4 কেজি ধান 5 কেজি গম, ধান এবং গমের পরিমাণ সমান ছিল না, যার কারণে আমরা সহজে তুলনা করতে পারি নাই। এবার ধান হলো 20 কেজি, গমও হলো আমার 20 কেজি, সমান। তাহলে 20 কেজি গম থেকে 20 কেজি ধান থেকে 15 কেজি চাল হবে, আর 20 কেজি গম থেকে 16 কেজি সুজি হবে। তাহলে এই 20 আর 20 যেহেতু সমান হলো, 15 আর 15-র মান হবে একই। তাহলে এখানে 20 কেজি এবং 20 কেজি যেহেতু সমান হলো, এই অনুপাত দুইটা হবে, চাল এবং সুজির অনুপাত হবে 15:16, আর এটাই হবে আমার অ্যান্সার। বলা হয়েছে যে 1 কুইন্টাল ধান এবং 1 কুইন্টাল গম থেকে উৎপন্ন চাল এবং সুজির অনুপাত কত। আমার 1 কুইন্টাল দরকার নেই, আমি এখান থেকে অ্যান্সার বের করে ফেলতে পারবো। আমি ওই 1 কুইন্টাল ভাঙিয়ে এই অঙ্কটা আমরা সাধারণত যেভাবে করে থাকি ওইভাবে করতে গেলে হবে, কিন্তু ওতে সময়ের বেশি দরকার হয়। কিন্তু আমি এই যে পদ্ধতিটা করলাম, এই পদ্ধতিতে এই অনুপাতটা সহজে দ্রুত বের করা যায়। এটা খুব সুন্দর একটা পদ্ধতি, আমি আমার নিজেরই আবিষ্কার করা। এটা কোনো শর্টকাট নয়, এটা বেসিক। কারণ এখানে হচ্ছে 4 কেজি ধান, এখানে হচ্ছে 5 কেজি গম। আমি ধান আর গম আমি সমান সমান নিব, অর্থাৎ ধান নিব 20 কেজি, গমও নিব 20 কেজি। এই 20 কেজি আর এই 20 কেজি, 20 কেজি এবং 20 কেজি সমান হলো। তাহলে এই দুইটা যদি 20 কেজি হয়, এটা হবে 15 আর 16। তাহলে 20 আর 20 যদি সমান হয়, তাহলে এদিকের অনুপাতটা হবে 15:16। কারণ যে কোনো জিনিস সমান সমান না নিলে তুলনা করা যায় না। কারণ এক দোকানে 1 হালি ডিমের দাম 40 টাকা, আরেক দোকানে 1 ডজন ডিমের দাম 100 টাকা। তাহলে একটা ডিমের দাম কত বের করা যাবে না। ওই দোকানের 1 হালি ডিম আর ওই দোকানের 1 হালি ডিম আগে বের করতে হবে, অথবা ওই দোকানের 12টি ডিম 1 ডজন ডিম, ওই দোকানের 12টি ডিম আমাকে আগে দাম বের করতে হবে। সমান সমান না হলে আমরা দুই দোকানের ডিমের দামের অনুপাতটা, দামের ব্যবধানটা বুঝতে পারবো না। তাহলে আমরা এখানে কি করলাম, চাল এবং গম সমান অনুপাত নিলাম। সেখানে দেখলাম যে 20 কেজি চাল থেকে 15 কেজি, 20 কেজি ধান থেকে 15 কেজি চাল হয়, 20 কেজি গম থেকে 16 কেজি সুজি হয়। এই 15:16 এটাই হবে আমার অ্যান্সার। আর এটাই সব থেকে সুন্দর পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা সহজে অনুপাতটা বের করতে পারবো। আর ওই 1 কুইন্টাল ধান 1 কুইন্টাল গম ওইটা করতে গেলে আসলে আমাদের অনেক বেশি সময় লাগবে। এখানে বলা হয়েছে নেক্সট ম্যাথে, এখানেও দেখো হালকা একটু ট্রিক্স আছে। অনেক ম্যাথ আমার হাতে আছে, প্রায় 100-এর উপরে ম্যাথ আছে। আমি সাধারণত যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো একটু ব্যতিক্রম, সেগুলো তোমাদেরকে করাচ্ছি। একটি অফিসে 32 জন মহিলা কর্মী আছে। একটা অফিসে 32 জন মহিলা কর্মী আছে। ওই অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত 9:16। একটা অফিসে মহিলা আছে 32 জন, 32 জন মহিলা আছে একটা অফিসে। ওই অফিসে পুরুষ এবং মহিলা কর্মীর অনুপাত হচ্ছে 9:6। পুরুষ এবং মহিলা কর্মীর অনুপাত হচ্ছে 9:16। মহিলা কর্মী বেশি, পুরুষ এবং মহিলার অনুপাত হচ্ছে 9:16, অর্থাৎ 9 জন পুরুষ থাকলে 16 জন মহিলা। বলা হয়েছে শতকরা কতজন পুরুষ কর্মী আছে। তাহলে 100 জনের মধ্যে কতজন পুরুষ কর্মী আছে? 9 জন পুরুষ 16 জন মহিলা। 9 জন পুরুষ হলে 16 জন মহিলা। তাহলে টোটাল স্টাফ কত, টোটাল কর্মকর্তা কর্মচারী কতজন? 16 আর 9 কত হয়? 25। টোটাল হচ্ছে 25 জন। এই 25 জনের ভিতর 9 জন হচ্ছে পুরুষ। 25-এর মধ্যে 9 জন হচ্ছে পুরুষ। এটাকে শতকরায় প্রকাশ করতে বলছে। 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যাবে 4, 4 9 36। এটাই হবে আমার অ্যান্সার, 36%। খেয়াল করো, একটি অফিসে 32 জন মহিলা আছে। এটার কোনো কাজ নেই, এই প্রশ্নটার এইটার কোনো কাজ নেই। অনেকে এই 32 ধরে করতে যায়, যার কারণে অঙ্কটা কঠিন হয়ে যায়, অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। এটা বোকামি ছাড়া আর কিছু নয়।
এই 32 জন মহিলা আছে একটি অফিসে, এই কথাটা আসলে আমার এই অঙ্কের অ্যান্সার বের করতে দরকার হয় না, তাই এটা আমি বাদ দিয়ে দেব। বলা হয়েছে পুরুষ 9 জন হলে মহিলা 16 জন, অর্থাৎ 9:16। এরপরে বলা হয়েছে যে টোটাল স্টাফ কত, 25 জন। টোটাল কর্মকর্তা কর্মচারী কতজন, পুরুষ মহিলা 25 জন। 25 জনের মধ্যে 9 জন হচ্ছে পুরুষ। তাহলে শতকরা কত, 100 দিয়ে গুণ করলে শতকরা হয়ে যাবে, পার্সেন্ট হয়ে যাবে 36%। এটাই হবে আমার অ্যান্সার। তাহলে প্রথম যে কথাটা বলা হয়েছিল একটি অফিসে 32 জন মহিলা কর্মী আছে, এই কথাটা আসলে এই অঙ্কের অ্যান্সার বের করার জন্য দরকার হয় না, তাই এটা বাদ। আমি সোজা এখান থেকেই অ্যান্সারটা বের করে দেব। আসলে কিছু কিছু অঙ্কে আছে যে 3-4টা লাইন থাকে, যেখানে 1-2টা লাইন থেকে অঙ্কের অ্যান্সার বের করা যায়। বাড়তি কথাগুলো বলা হয় শুধুমাত্র তোমাকে কনফিউজড করার জন্য, পেঁচানোর জন্য, ওইগুলো আসলে দরকার হয় না অঙ্কের অ্যান্সার বের করার জন্য। যেমন অঙ্কের অ্যান্সার এখান থেকে বের হয়ে যাচ্ছে একটি অফিসে 32 জন মহিলা কর্মী আছে, এটার আমার দরকার হচ্ছে না। নেক্সট ম্যাথ দেখো, আমার হাতে আর কয়টা অঙ্ক আছে, আর 3টা অঙ্ক আছে। অনেক কষ্ট করে শেষের দিকে পৌঁছালাম। সুমনের বেতন, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ। এই পেজে দেখো আমার হাতে 4টা অঙ্ক আছে, এখান থেকে আমি 2টা অঙ্ক করাচ্ছি। এই পেজে আছে 5টা অঙ্ক, এখান থেকে আমি 1টা অঙ্ক করাবো। অর্থাৎ অনেক অঙ্কের মধ্যে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট এবং অন্য অঙ্ক থেকে একটু ব্যতিক্রম আলাদা, সেগুলোই আমি তোমাদেরকে করাচ্ছি। নেক্সট ম্যাথে বলা হয়েছে সুমনের বেতন রহিমের বেতনের 210%। সুমনের বেতন রহিমের বেতনের 210%। হলো আমার সুমন আর এই হলো আমার রহিম। বলা হয়েছে সুমনের বেতন রহিমের বেতন এর 210%, অর্থাৎ রহিমের বেতন 100 হলে সুমনের বেতন হবে 210 টাকা। লিটনের বেতন লিজার বেতনের 70% এবং লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ। খেয়াল করো, লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ। মাঝখানে বলা হয়েছে লিটনের বেতন লিজার বেতনের 70%। লিটনের বেতন লিজা, এখানে দিলাম LZ, লিটন আর এটা হলো লিজা। লিটনের বেতন লিজার বেতনের 70%। এরপর এবং কিন্তু লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ, কিন্তু LZ লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ। প্রশ্নটা বুঝবে আর ঠিক আমি যেভাবে সংক্ষেপে লিখছি এইভাবে লিখবে খাতায়। অর্থাৎ পরীক্ষার হলে যেহেতু এক্সট্রা খাতা দেওয়া হয় না, ওই যে পরীক্ষার কোশ্চেন পেপারের সাইডে একটু জায়গা থাকে, ওখানে করতে হয়। যেমন এই অঙ্কগুলো তোমাদের করা থেকে আমি আগে প্র্যাকটিস করেছি, আমি এই যে ছোট করে এখানে প্র্যাকটিস করে নিয়েছি। পরীক্ষার হলেও তোমরা ঠিক এই যে ছোট জায়গা থাকে গ্যাপ, এখানে তোমরা অঙ্কগুলো করবে। বলা হয়েছে সুমনের বেতন রহিমের বেতনের 210%। এরপরে বলা হয়েছে লিটনের বেতন লিজার বেতনের 70%। কিন্তু এখানে একটা লাইন, কিন্তু লিজার বেতন রহিমের বেতনের থেকে 202 গুণ। তাহলে বলা হয়েছে সুমন এবং লিটনের বেতনের অনুপাত কত? সুমন এবং লিটনের বেতনের অনুপাত কত? শেষের লাইনটা থেকে আমরা করি, দেখো বলা হয়েছে লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ। রহিমের বেতন যদি 100 টাকা হয়, রহিমের বেতন যদি 100 টাকা হয়, লিজার বেতন হবে দ্বিগুণ 200 টাকা। লিজার বেতন হবে 200 টাকা, লিজার বেতন হবে 200 টাকা। এরপরে বলা হয়েছে লিটনের বেতন লিজার বেতনের 70%। আমি ধরলাম এখান থেকে যে লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ, আমি ধরি রহিমের বেতন 100 টাকা, এটা আমি ধরলাম। তাহলে লিজার বেতন হবে রহিমের বেতনের দ্বিগুণ, অর্থাৎ 100 এর দ্বিগুণ 200 টাকা। তাহলে লিজার বেতন কত? 200 টাকা। লিজার বেতন কত? 200 টাকা। লিজার বেতন যদি 200 টাকা হয়, তাহলে লিটনের বেতন হবে লিজার বেতনের 70%, মানে 7 দুগুণে 14, 140 টাকা। কীভাবে 140 টাকা হয়? লিজার বেতন যদি 100 টাকা হয়, লিটনের বেতন হবে 70 টাকা। যেহেতু 70%, লিটনের বেতন লিজার বেতনের 70%, অর্থাৎ লিজার বেতন 100 টাকা হলে লিটনের বেতন হবে 70 টাকা। যেহেতু লিজার বেতন 200 টাকা, মানে 2 গুণ, 70 এর 2 গুণ 140, তাহলে লিটনের বেতন হবে 140 টাকা। বলা হয়েছে এই শর্তে লিজার বেতন 100 টাকা হলে লিটনের বেতন 70 টাকা, তুলনা হচ্ছে 100 এবং 70 এর মধ্যে।
যদি 100 টাকা এখানে হয়, এখানে হবে 70 টাকা, কিন্তু এখানে 100 নেই, এখানে আছে হচ্ছে 200, তার মানে এখানে 70 হবে না, এখানে হবে 100, 70-এর দ্বিগুণ 140। এরপরে বলা হয়েছে, প্রথম শর্তে বলা হয়েছিল সুমনের বেতন রহিমের বেতনে 210%। রহিমের বেতন কত ধরছিলাম? 100, তাহলে রহিমের বেতন কত? 100। এই 100, এই যে রহিমের বেতন যদি 100 হয়, রহিমের বেতন কত? 100। সুমনের বেতন হচ্ছে রহিমের বেতনের 210%, 210। রহিমের বেতন 100 টাকা, রহিমের বেতন 100 টাকা, তাহলে সুমনের বেতন রহিমের বেতনের 210%, অর্থাৎ 210 টাকা। তাহলে আমরা পেলাম রহিমের বেতন 100 টাকা, লিজার বেতন 200 টাকা, লিজার বেতন 200 টাকা, লিজার বেতন 200 টাকা মানে লিটনের বেতন 140 টাকা। রহিমের বেতন 100 টাকা, রহিমের বেতন 100 টাকা, রহিমের বেতন 100 টাকা মানে সুমনের বেতন 210 টাকা। সব শর্তগুলো ফিল আপ। এবার বলা হয়েছে সুমন এবং লিটনের বেতনের অনুপাত কত। সুমনের বেতন কত? 210 টাকা, আর লিটনের বেতন হচ্ছে 140 টাকা। কাটাকাটি করো, 7 দিয়ে কাটলে 3 × 7 = 21, আর 2 × 14, 2:3, এটাই হবে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অঙ্কটা একটু টেনে দেখো, আবার বুঝতে পারবে। খুবই 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 গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সকল চাকুরি পরীক্ষার জন্য। আর এই ধরনের অঙ্ক বুঝতে পারলে সকল অঙ্ক বুঝতে পারবে। বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে। আর 2টি অঙ্ক আছে আমার হাতে, প্রায় 2 ঘন্টার মতো হলো আমি এই ক্লাসটা নিচ্ছি। 62 নম্বর নেক্সট ম্যাথে বলা হয়েছে ক্রিকেট খেলায় বুলবুল, বাশার ও এনামুল সর্বমোট 280 রান করলো। বুলবুল, বাশার এবং এনামুল সর্বমোট রান করছে 280 রান। বুলবুল ও বাশারের রানের অনুপাত 2:3। বুলবুল ইস্টু বাশার রানের অনুপাত হচ্ছে 2:3। বুলবুল এবং বাশারের রানের অনুপাত হচ্ছে 2:3। বাশার ও এনামুলের রানের অনুপাত, বাশার, এই যে বাশার, BS, বাশার এবং এনামুলের রানের অনুপাত হচ্ছে 3:2। 3:2 হলে প্রত্যেকে কত রান পাবে? খুবই সহজে প্রথম দিকের অঙ্কগুলো করলাম যে সহজ অঙ্ক, তার একটা অঙ্ক শেষে চলে আসছে। বুলবুল ইস্টু বাশার, বাশার ইস্টু এনামুল, যদি হয় 2:3, 3:2, তাহলে এখানে B:A সমান সমান কত হবে? বুলবুল ইস্টু বাশার ইস্টু এনামুল সমান সমান, এখানে BS, এখানে 3 সমান আছে, তার মানে এখানে 2, এখানে 2, তাহলে আমার সমান করার দরকার আছে না। দুইটার হাঁটু ভাঙা 10 সম্পর্ক দিয়ে গুণ করলে 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 2 = 6, কত হয়? 3 দিয়ে কাটলে 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 2 = 6, 2:3:2। যেহেতু এখানে 3 সমান আছে, আমরা এই যেটা করলাম, এই যে হাঁটু ভাঙা 10 সম্পর্ক দিয়ে গুণ করলাম, এটা করার দরকার হয় না। আমরা সরাসরি 3 যেহেতু সমান আছে, 2:3:2, 2:3:2 আমরা সরাসরি করে দিতে পারতাম। তোমাদের বোঝার সুবিধার্থে এটা করলাম 2:3:2। তাহলে বুলবুল যদি 2 রান করে, বাশার করবে 3 রান, এনামুল করবে 2 রান, এটা হলো অনুপাত বা ভাগ। এই সব, তাহলে বুলবুল যদি 2 ভাগ রান করে, বাশার করবে 3 ভাগ রান, এনামুল করবে 2 ভাগ রান, তাহলে 3 আর 2 5 আর 2 7, টোটাল হচ্ছে 7 ভাগ। 3 জনে টোটাল রান করছিল কত? 280। তাহলে প্রথম যে বুলবুল, এই বুলবুল হচ্ছে 280 এর টোটাল হচ্ছে 7 ভাগ, 7 ভাগের 2 ভাগ রান করবে। এরপর হচ্ছে বাশার, বাশার হচ্ছে 280 এর 7 ভাগের 3 ভাগ রান করবে। এরপর হচ্ছে এনামুল, এনামুল হচ্ছে 280 এর 7 ভাগের 2 ভাগ রান করবে। 3 আর 2 5 আর 2 7, মোট হচ্ছে 7 ভাগ। 7 ভাগের 2 ভাগ হচ্ছে বুলবুলের, 3 ভাগ হচ্ছে বাশারের, আর 2 ভাগ হচ্ছে এনামুলের। 7 ভাগের 2 ভাগ, 7 ভাগের 3 ভাগ, 7 ভাগের 2 ভাগ। 7 দিয়ে 28কে কাটলে 4 × 7 = 28, 4 × 2 = 80, এটা হচ্ছে 80 রান, 4 × 2 = 8, 80 রান, 3 × 4 = 12, 120 রান। তাহলে টোটাল রান হবে 80, 120 এবং 80, অর্থাৎ বুলবুল করবে হচ্ছে 80 রান, আর বাশার পাবে হচ্ছে 120 রান, এনামুল পাবে 80 রান। সহজ একটা অঙ্ক, প্রথম দিকের অঙ্কের মতো
বুলবুল এবং বাসার অনুপাত 2:3, বাসার এবং এনামুলের অনুপাত 3:2। এটাকে আমি ধারাবাহিক অনুপাত করলে পাই 2:3:2। অনুপাতগুলোর যোগফল কত? 7। 7 ভাগে 2 ভাগ হচ্ছে বুলবুলের, 7 ভাগে 3 ভাগ হচ্ছে বাসারের, 7 ভাগে 2 ভাগ হচ্ছে এনামুলের, অর্থাৎ 2 ভাগ, এই টোটাল হচ্ছে 7 ভাগ। 280কে 7 ভাগ করে 7 ভাগে 2 ভাগ দেব বুলবুলকে, 3 ভাগ দেব বাসারকে, 2 ভাগ দেব এনামুলকে। শেষ। নেক্সট ম্যাথ এবং লাস্ট ম্যাথ। কথা বলতে বলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আজ আর অঙ্ক করাবো না মানে কি, এখানে প্রায় 160টি অঙ্ক ছিল। 160টির ভিতরে আমি আজকে প্রায় তোমাদের 50টি অঙ্ক 40টির মতো অঙ্ক করিয়েছি। এখন আমি তোমাদেরকে করাবো আজকের মতে লাস্ট ম্যাথ। লাস্ট গণিতটি আছে, একটি বিদ্যালয়ের বালক ও বালিকার সংখ্যার অনুপাত ছিল 1:4। বালক এবং বালিকা অর্থাৎ বয়েজ ইস টু গার্ল সমান সমান অনুপাত হচ্ছে 1:4। সেখানে আরও 140 জন বালক ভর্তি হবার পর, সেখানে আরও 140 জন বালক ভর্তি হবার পর বালক এবং বালিকার সংখ্যার অনুপাত 2:3 হলো। বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা কত? খেয়াল করো, এই অঙ্কটাই আমি আগের একটা অঙ্ক করেছি, মানে বেসিক পদ্ধতিতে। এই ব্রড ইকুয়েশন করে অঙ্কের অ্যান্সার বের করতে গেলে অনেক সময় লাগবে। এখানেও দেওয়া আছে ইকুয়েশন, তুমিও করেছো ইকুয়েশন, আমিও আমার জীবনে সবসময় করেছি ইকুয়েশন দিয়ে করতে গেলে এই অনুপাতটা বের করতে অনেক সময় লাগে। তাই ইকুয়েশন নয়, আমি একটু সহজ পদ্ধতিতে করি, যেটা আমার পদ্ধতি বা আমি বুঝেছি যে এভাবে করলে অঙ্কের অ্যান্সারটা বের হয়ে যাবে। একটি বিদ্যালয়ে বয়েজ এবং গার্লসের অনুপাত হচ্ছে 1:4। এরপরে বলা হয়েছে 140 জন বয়েজ যদি ওই স্কুলে নতুন ভর্তি হয়, তাহলে বয়েজ ইস টু গার্লস হবে হচ্ছে তোমার 2:3। তাহলে বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা কত? খেয়াল করো, এখানে বালক এবং বালিকা বয়েজ ইস টু গার্লস 1:4, বয়েজ ইস টু গার্লস 2:3। বলা হয়েছে 140 জন বালক ভর্তি হবে, অর্থাৎ বালক চেঞ্জ হয়ে যাবে কিন্তু গার্লস কোনো চেঞ্জ হবে না। এখানে গার্লস আছে 4 অনুপাত, এখানে গার্লস আছে 3 অনুপাত। এই দুইটাকে আমরা সমান করব। 3 আর 4-এর লসাগু কত? 12। এই 4কে লিখলাম আমরা 12, এই 3কে আমরা লিখলাম 12। তাহলে 4 যদি হয় 12 অর্থাৎ 3 গুণ 1 হয়ে যাবে 3। 3 যদি হয় 12, 4 গুণ বাড়লো অর্থাৎ 2 হয়ে যাবে, 4 দুগুণী 8। বুঝতে পারছো? বলা হয়েছে বয়েজ ইস টু গার্লস 1:4, বয়েজ ইস টু গার্লস 2:3। যদি নতুন 140 জন বালক ভর্তি হয় তবে অনুপাত হবে 2:3। তাহলে বালক ভর্তি হবে, বালিকা তো আনচেঞ্জড, অর্থাৎ আগেও যে বালিকা ছিল এখনও সেই বালিকাই থাকবে। গার্লস আগে ছিল 4 জন, 4 অনুপাত, এখন গার্লস হলো 3 অনুপাত। যেহেতু গার্লসের কোনো পরিবর্তন হয় নাই, সেহেতু এই 4 আর 3কে আমি পরিবর্তন না করে এই 4 আর 3কে সমান অনুপাত করলাম। 3 4-এ 12, 4 আর 3-এর লসাগু 12। 4কে লিখলাম 12, 3কেও লিখলাম 12, অর্থাৎ গার্লস গার্লস সমান করে ফেললাম। 4 যদি 12 অনুপাত হয়, 4 হলো 12, 3 গুণ বাড়লো 1 হয়ে যাবে 3, তাহলে 3:12। 3 যদি 12 হয়, 4 গুণ বাড়ছে, তাহলে 2 4 গুণ বাড়লে 8, অর্থাৎ 8:12। এই 12 আর এই 12 সমান। এখানে হলো 3 আর এখানে হলো 8। খেয়াল করো, গার্লস গার্লস 12 12 সমান, কিন্তু বয়েজ এখানে ছিল 3, এখানে হলো 8। বয়েজ চেঞ্জ হয়ে গেছে। কত অনুপাত চেঞ্জ হয়েছে? 5 অনুপাত। কত অনুপাত চেঞ্জ হয়েছে? 5 অনুপাত। এই 5 অনুপাত সমান সমান হচ্ছে 140 জন। এই 5 অনুপাত মানে যেটা চেঞ্জ, এই 5 অনুপাত সমান সমান হলো 140 জন। বুঝতে পারছো? খুবই সহজ এবং খুবই ট্রিকি একটা অঙ্ক। এটা বেসিক, এটা কোনো শর্টকাট নয়। এই পদ্ধতিতে করতে পারলে খুব সহজে অঙ্কের অ্যান্সার বের করা যায়। ব্রেন খাটিয়ে করতে হবে, কোনো শর্টকাট মেথডে যাওয়া যাবে না। বেসিক বুঝতে পারলে হাজারো নিয়মে তুমি শর্টকাটের থেকেও শর্টকাট সময় অঙ্কের অ্যান্সার বের করতে পারবে। বয়েজ ইস টু গার্লস 1:4, বয়েজ ইস টু গার্লস 2:3। 140 জন বয়েজ ভর্তি হলো, তার মানে স্কুলে বয়েজের সংখ্যা চেঞ্জ হয়ে গেল, কিন্তু গার্লসের সংখ্যা আনচেঞ্জড। গার্লস আগে যা ছিল এখনও তাই। তাহলে গার্লসটা আমি আনচেঞ্জই রাখলাম। 4 আর 3 এই দুইটাকে একই করে ফেললাম। 4 আর 3কে 12 12
একই অনুপাত করে ফেললাম। এখানে 12 হলে এখানে হয় 3, এখানে 12 হলে এখানে হয় 8। গার্লস 12-12ই থাকলো, কিন্তু বয়েজ যেখানে আগে 1:2 অনুপাত ছিল, এবার সেটা 3:8 অনুপাত হয়ে গেল। তাহলে পার্থক্য হলো, দেখো গার্লস 12-12 চেঞ্জ হলো না, কিন্তু বয়েজ 3 এবং 8 চেঞ্জ হয়ে গেল। কত অনুপাত চেঞ্জ হলো? 5 অনুপাত। 5 অনুপাত বেড়ে গেল। এই 5 অনুপাত সমান সমান হচ্ছে 140। তাহলে 5 অনুপাত সমান সমান 5 অনুপাত সমান সমান যদি 140 হয়, 1 অনুপাত সমান সমান 5। কী বের করতে বলছে আমাকে? যে বর্তমানে বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা কত। তাহলে আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে বর্তমানে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত। বর্তমানে টোটাল ছাত্রছাত্রীর অনুপাত কত? 12 আর 8। 12 আর 8 মানে হচ্ছে 20। 20 দিয়ে গুণ করো, 5 দিয়ে 20কে কাটলে 4, 14, 4, 14, 56, 560। এটাই হবে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এই পার্থক্য 3 এবং 8-এর পার্থক্য কত? এই মাঝখানেরটা নাই, এটা বাদ। এই অনুপাতটার আর ভ্যালু নাই। এই যে নতুন একটা অনুপাত বের হয়েছে, নতুন একটা অনুপাত বের হয়েছে, এই অনুপাতটার আর ভ্যালু নেই। তাহলে বলা হয়েছে যে গার্লস ঠিকই থাকলো, বয়েজ চেঞ্জ হলো 3 অনুপাত এবং 8 অনুপাত, 5 অনুপাত চেঞ্জ হলো। এই 5 অনুপাত কেন চেঞ্জ হলো? এই 140 জন বালক আসার কারণে। তার মানে 5 অনুপাত সমান সমানই হলো 140 জন বয়েজ। তাহলে 5 অনুপাত সমান সমান যদি 140 হয়, 1 অনুপাত সমান সমান 5। কত অনুপাত বের করতে হবে? বর্তমানে আমার স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত? 12:8। 12 আর 8 যোগ করলে কত হয়? 20। তাহলে 5 অনুপাত সমান সমান 140, 1 অনুপাত সমান সমান 140/5, আর 20 অনুপাত সমান সমান 20 এখানে গুণ, কাটাকাটি করলে হয় 560। 560 জন। বর্তমানে ওই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 560 জন। এখানে প্রায় 80-90টা অঙ্ক ছিল, তার ভিতরে প্রায় 35 থেকে 40টা অঙ্ক তোমাদের করিয়েছি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু ডাজন্ট ম্যাটার। তোমরা অনেক অনেক বেশি অঙ্ক ইংরেজি প্র্যাকটিস করো। অঙ্ক এবং ইংরেজিতে ভালো মার্ক তুলতে পারলে তোমরা অনেক ভালো করতে পারবে জবের ক্ষেত্রে। আগে জব, পরে সব। আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ যে কোনো, আর আমার ইউটিউব চ্যানেলেও আমি অনেক ভালো ভালো ভিডিও দিয়েছি এই ইংলিশ অঙ্কের উপর, তোমরা দেখে নিতে পারো। জব রিলেটেড যে কোনো গাইডলাইনের জন্য আমাকে মেসেঞ্জারে নক করতে পারো, সময় পেলে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। আর আমার এই ভিডিও লেসনটা তোমাদের যদি ভালো লাগে, যেহেতু আমি কষ্ট করে তোমাদেরকে অঙ্ক শেখাচ্ছি, তোমার নিকটাত্মীয় ভাই বোন যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে ভিডিওটা মেসেঞ্জারে শেয়ার করো কিংবা ফেসবুকের মাধ্যমে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওটা দেখতে পারে, দেখে শিখতে পারে, উপকৃত হতে পারে। কথা বলতে বলতে অনেক কষ্ট হয়ে গেছে। কথা হবে মেসেঞ্জারে। কোনো সুবিধা অসুবিধা থাকলে আমাকে মেসেজ করো। আজ এ পর্যন্ত। ভালো থাকো, অনেক বেশি স্টাডি করো, টেবিলে পড়ে থাকো যতক্ষণ জব না হয়। আগে জব, পরে সব।